আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অবশেষে আমাদের সবার প্রিয় স্যারকে আমরা স্যারের সেশনটা আমরা করার সুযোগ পেলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে এত সুন্দর একটা সেশনের আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় আমরা আমরা আমাদের সেশনটি এখনই শুরু করব। আজকের সেশনটির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। অবশেষে আমরা আমাদের প্রিয় স্যারকে পেয়ে গেছি। আজকে সেশনটি আমাদের কন্ডাক্ট করবেন আমাদের সবার প্রিয় স্যার প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার। স্যার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কার্ডিওলজি ডিপার্টমেন্টাল হেড। স্যার অত্যন্ত সুন্দর করে পড়ান এবং কার্ডিওলজির টপিকস গুলো স্যার এত সুন্দর করে পড়ান যে স্যারের ক্লাসগুলো করতেই মন চায়। তো চলুন তাহলে আমরা দেরি না করে আমাদের স্যারের ক্লাসটি আমরা শুরু করে দিই। তাহলে আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নটি আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো চলুন তাহলে আর দেরি না করে আমরা তাহলে শুরু করি অ্যাকিউট কার্ডিয়াক ইমার্জেন্সি। তো থ্যাংক ইউ। তাহলে আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি তাহলে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আমি বাংলা আমি ইংলিশ দুটো মিলিয়ে বলবো এবং আমি প্রায়শই তুমি শব্দটা বলে ফেলি। আমার ছাত্রদের আমার খুব বেশি আপন মনে হয়, তাই আপনি বলতে আমার কেমন কেমন জন্য খুব দূরত্ব তৈরি হয় বলে মনে হয়। সেজন্য আমি তুমি বললে ওর সম্বোধন করো, কেউ দয়া করে রাগ করবেন না। আচ্ছা, আমার আজকে যারা বলেছিল যে ম্যানেজিং কার্ডিওভাস্কুলার ইমার্জেন্সি, যেটা আমি কার্ডিওভাস্কুলার ইমার্জেন্সি কিন্তু অনেকগুলো, অনেক বড়। আমি আজকে দুটো মেইন টপিক নিয়ে কথা বলবো, অন্যগুলো নিয়ে হয়তো পরে আমাদের সৌভাগ্য হবে কথা বলার। কমন কার্ডিওভাস্কুলার ইমার্জেন্সি কি হতে পারে? অ্যাকিউট চেস্ট পেইন, অ্যাকিউট পালমোনারি এডিমা, শ্বাসকষ্ট নিয়ে আসে, অ্যাকিউট কার্ডিওজেনিক শক, রোগীর প্রেশার একেবারেই নেই এবং সেটার কারণ কিন্তু রক্তপাত নয়, বমি নয়, অন্য কিছু নয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, কার্ডিয়াক কারণ। অ্যাকিউট কার্ডিয়াক অ্যারেস্ট, এটা পথে ঘাটে যে কোনো জায়গায় হতে পারে। অ্যাকিউট সিনকোপ, রোগী অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারপর আবার উঠে বসেছে, কেন অজ্ঞান হলো? হাইপারটেনসিভ ক্রাইসিস, সাসপেক্টেড অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, অ্যাকিউট পালপিটেশন। আজকে আমাদের কথা হবে মেইনলি অ্যাকিউট চেস্ট পেইন আর এই হাইপারটেনসিভ ক্রাইসিস দুটো নিয়ে। অ্যাকিউট চেস্ট পেইন সিনড্রোমটা কেন বেছে নিলাম? ইটস দ্য মোস্ট কমন কমপ্লেন্টস ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার হলো তার মাত্র 15% মতো হলো আসলে অ্যাকিউট করোনারি সিনড্রোম। তার মানে এত যে বুকে ব্যথা, তার কিছু হৃদযন্ত্রের ব্যথা কিন্তু তার মধ্যে খুব কম। হৃদয়ের ব্যথা থেকে শুরু করে অন্যরকম নন কার্ডিয়াক পেইনই সংখ্যাই বেশি। এবং তার মধ্যেও অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যেও অনলি 1/3 হেড অ্যাকিউট এমআই। এবং আরবান পপুলেশনে যাদের মধ্যে স্ট্রেস বেশি তাদের মধ্যে এটা বেশি, এবং বয়স্ক লোকদের এটা বেশি হচ্ছে, শুধু ইয়াং না। আমরা মনে করি ইয়াংদেরই বোধহয় ব্যথা হয়, তাদের তো হৃদয় ব্যথা হওয়ার কথা, হৃদ ব্যথা না। এবং দেখা যায় 83% আর ডিসচার্জ উইথ এ নন কার্ডিয়াক কজ অফ চেস্ট পেইন। ভর্তি হলো, চেস্ট পেইন ইভ্যালুয়েশন করে বলা হলো না ভাই তোমার হার্টের রোগ হয়নি। এবং তার মধ্যে 48% বলে দেওয়া হচ্ছে ভাই তোমার তো ডায়াগনোসিসই করতে পারলাম না কি হয়েছে। আর নন কার্ডিয়াক কজ হয় 35%। ঝামেলার জিনিস হলো এত যে গবেষণা হচ্ছে, এত যে কিছু বেরিয়েছে, এত টেস্ট হচ্ছে, তারপরেও 2 to 10% অ্যাকিউট করোনারি সিনড্রোম কেস কিন্তু আমরা মিস করে যাই। এরপর ডিফাইন করেছে অ্যাকিউট চেস্ট পেইন সিনড্রোমকে, it's a perceptional non-traumatic pain or other thoracic discomfort occurring within the preceding 24 hours, localized anteriorly between the base of the nose and umbilicus, সামনে একদম সরাসরি এখান থেকে এখানে, posteriorly between the occiput and the 12th vertebrae. Pain could be stabbing or burning, but it can be described as by the patient as a pressure or tightness or heartburn. And when they are admitted, among 24% had the final diagnosis of acute coronary syndrome. Range হলো 12 থেকে কোনো ক্ষেত্রে 60% পর্যন্ত, ডিপেন্ডস আপন কোন হসপিটালে ভর্তি হয়েছে। তার মধ্যে
25% পেশেন্টের ডায়াগনোস হলো অ্যাঞ্জাইনা, আরো 10 থেকে 19% ডায়াগনোস হয় নন ইসকেমিক কার্ডিয়াক ফেলিয়ার। সেটা কেমন হতে পারে? পালপিটেশনের জন্য হতে পারে, সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য হতে পারে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির জন্য হতে পারে, পালমোনারি হাইপারটেনশনের জন্য চেস্ট পেইন হতে পারে। সেটা in the remaining half of the patient, the final diagnosis হবে 26% ক্ষেত্রে আনস্পেসিফিক চেস্ট পেইন অথবা নন কার্ডিয়াক কজ। acute vascular emergency অথবা পালমোনারি এম্বোলিজম রক্ষা যে খুব কম, 2 থেকে 3%। লম্বা লিস্ট, তাই না? এক ধরনের সিনড্রোম আছে চেস্ট পেইনের কারণ হিসেবে, প্রাইমারি কার্ডিওভাস্কুলার, অ্যাকিউট মায়োকার্ডিটিস আছে, পেরিকার্ডিটিস আছে, হাইপারটেনসিভ ক্রাইসিস আছে, সিভিয়ার আনকন্ট্রোলড হাইপারটেনশনেও একদম নর্মাল করোনারিতে চেস্ট পেইন হতে পারে। স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি আছে, টেকিকার্ডিওমায়োপ্যাথি, যে কোনো টেকিয়ারিথমিয়াতে কিন্তু চেস্ট পেইন হতে পারে। এসবিটি পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসতে পারে, অ্যাকিউট হার্ট ফেলিওর, এগুলো সব কিছুতে আসতে পারে। আর নন কার্ডিওভাস্কুলার তো আছেই, সেটা আমার জিআরটি, স্পেশাল স্পাজম, পেপটিক আলসার, নিউমোনিয়া, কি নেই, বুকে পেটে 2 জায়গা থেকে হতে পারে, এমনকি বুকের ওয়াল থেকেও আসতে পারে। আর সাইকোজেনিকে তো কথাই নেই। এখন আমি কি করে মনে করবো যে অ্যাকিউট করোনারি সিনড্রোম হতে পারে? একটু হিস্ট্রি। রোগীর যদি আগে বাইপাস করা থাকে বা আগে পিসিআই করা থাকে, এর মধ্যে চেস্ট পেইন নিয়ে আসে এবং সেই পেইনটা যদি একটু প্রলং হয়, কোনো কথাবার্তা নেই, আমি এটা ফার্স্ট ডায়াগনোসিস করবো অ্যাকিউট করোনারি সিনড্রোম। আর কি, যদি তার পালমোনারি এডিমা থাকে, আমি 2 লাংসে ক্রেপস পাচ্ছি, অথবা প্রেশার খুব কমে গেছে, অথবা খুবই টেকিকার্ডিয়া, অথবা আমি একটু লাংস অস্কালটেট, হার্ট অস্কালটেট করে দেখে একটা এমআর পাচ্ছি, এইগুলো জিনিস থাকলে বুঝতে হবে যে এটা এসিএস হওয়ার চান্স বেশি। ইসিজি যদি করা যায়, ও বলে যে হ্যাঁ আমি একটা ইসিজি করে আসছি, আমরা যে আমি এখন চেস্ট পেইন হচ্ছে আরেকটা করতে চাই, দেখি না আরেকটু চেঞ্জ এসছে, কোনো কথাবার্তা নেই, এটা এসিএস। ভিটি যদি হয় বা এভি ব্লক হয়, কিংবা আমি যদি একটা ট্রপাই করার সুযোগ পাই, তাহলে তো কথা নেই। এখানে দুটো রিস্ক স্কোরে কথা আছে, একটা আমি দেখাবো। এই হার্ট স্কোরটা কেন বলছি, এটা কিন্তু সোজা এবং নামটা খুব সুন্দর, হিস্ট্রি, ইসিজি, এজ, রিসপেক্ট টু ট্রপোনিম। ট্রপোনিমটা না হয় নাই করা গেল, কিন্তু ইসিজি তো করাই যায় খুব সহজে। এবং হিস্ট্রি, আমার হিস্ট্রিতে যদি মনে হয় হাইলি সাসপিশিয়াস, আমি স্কোর দেবো 2। ইসিজিতে যদি চেঞ্জ পাই, আমি ডিপ্রেশন অথবা তাহলে 2 কথা নেই, 65 বা তার বেশি 2 পয়েন্ট। রিসপেক্ট যদি থাকে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, স্মোকার কিংবা ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে কথা নেই। এবং দেখো তার লো রিস্ক হলো যদি 3 বা তার নিচে হয়, 3-এর উপরে গেলেই কিন্তু সে ভর্তি হওয়ার যোগ্য। এবং এখানে 6 উইক মেইস, মেইস মানে হলো মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট, কার্ডিওভাস্কুলার ইভেন্ট। এবং দেখো যে 4 বা তার উপরে গেলে কিন্তু রিস্ক স্কোরটা অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ, 15%-এ 18% চলে যাচ্ছে। আর যদি 7 তার বেশি হয়, 50% চান্স, তার মানে তাকে ভর্তি করতেই হবে। এসিএসি মেইন কারণটা কি? মোর দেন 90% ক্ষেত্রে প্লাক ডিসরাপশন, তারপরে ওখানে প্লেটের অ্যাগ্রেশন হলো, ইন্টারকরোনারি থ্রম্বাস ফর্মেশন হলো, তার ফলে আনস্টেবল অ্যাঞ্জিনা থেকে এসটি লিমিটেড আমার যে কোনো কিছু হতে পারে। এই ছবিটা দেখি আমরা, ডান দিকে একদম নিচে প্লাক রাপচার। প্লাকের যে কোলেস্ট্রল কন্টেন্ট আছে, লিপিড কোর আছে, সেটা কিন্তু খুব বেশি থ্রম্বোজেনিক। ওটা বেরোলের টাচে আসলে প্লেটলেট গুলো অ্যাগ্রিগেট করা শুরু করে। প্লেটলেট একটা অ্যাগ্রিগেট অ্যাটাচ হলো, সে অ্যাক্টিভেট হয়ে গেল, সে আরেকজনকে ডেকে আনবে, এভাবে অ্যাগ্রিগেশন তৈরি হলো। সেটাকে তার থেকে কিছু কেমিক্যাল রিলিজ হলো, টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো, তখন কোঅ্যাগুলেশন কাসকেডটা অ্যাক্টিভ হওয়া শুরু হলো। তার ফলে আমার একটা ক্লক তৈরি হবে, ফাইব্রিন দিয়ে একটা থ্রম্বিন তৈরি হলো। এখন আমার নরমাল হেমোস্ট্যাসিস কি? ফার্স্ট ডিফেন্সে হলো এই যে প্লেটলেট প্লাক, কোনো একটা জায়গায় ফুটো হলো, ইনজুরি হলো, প্রথমে গিয়ে প্লেটলেট গুলো ওখানে অ্যাটাচমেন্ট করে সেই ফুটো, সেই ইনজুর জায়গাটাকে ঢেকে দিতে চেষ্টা করবে। সেকেন্ড ডিফেন্স হলো সাবএন্ডোথেলিয়াল যে টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর আসে, সেটা এসে কোঅ্যাগুলেশন কাসকেডকে অ্যাক্টিভেট করে ফাইব্রিন ক্লক তৈরি হয়। খেয়াল করুন, একটা থ্রম্বাস হলো একটা দেয়ালের মতো, দেয়ালটা হলো, ইটটা হলো প্লেটলেট, আর সিমেন্টটা, ম্যাট্রিক্সটা হলো সেই কোঅ্যাগুলেশন ফ্যাক্টর। অল্প বিস্তর ইনজুরি হচ্ছে, লাফাচ্ছি, ঝাঁপাচ্ছি, এটা ওটা খাচ্ছি, আমার পেটের প্রতি ইনজুরি হচ্ছে না, অন্যান্য বডিতে ইনজুরি হচ্ছে না, হাতে, পায়ে, মাথায়, কিন্তু আমার তো হচ্ছে না, চট করে তো আমার থ্রম্বাস হয়ে যাচ্ছে না। কেন?
আমার ন্যাচারাল অ্যান্টি ক্লোটিং ফ্যাক্টর গুলো আছে, তার মধ্যে কি অ্যান্টিথ্রোপিন 3, প্রোটিন সি, প্রোটিন এস এগুলো আছে। আমি কেন এগুলোর কথা বলছি? মাঝে মাঝে আমরা দেখি খুব ইয়াং পেশেন্টের এমআই নিয়ে চলে আসছে। আমার ঢাকা মেডিকেলের ইতিহাস বলি, ওখানে আমরা 2012, 2011 2 বছর চেক করে দেখেছি অ্যারাউন্ড 5 থেকে 6% পেশেন্ট যারা অ্যাকিউট এমআই নিয়ে এসছে, তাদের 5 থেকে 6%-এর বয়স হলো 30-এর নিচে। আমার এখানকার যে শ্রোতারা আছে তাদের অনেকের বয়স নিচে 30-এর নিচে। ছেলে বা মেয়ে এরকম কি হতে পারে? হতে পারে। ক বছর আগে চলে আসছে অ্যাকিউট এমআই, তার ইসিডি চেঞ্জ আছে, তার এনজাইম বেড়েছে, ট্রপাই বেড়েছে, পরে অ্যানজিওগ্রাম করিয়েছে তারা খুলনাতে, করে দেখা গেলো নর্মাল। আমার কাছে তাহলে কি হলো? আমি বললাম দাঁড়াও, তোমার ন্যাচারাল ফ্যাক্টরে কোনো ঝামেলা আছে কিনা দেখি। দেখা গেল তার প্রোটিন সি এবং প্রোটিন এস এগুলো কম। তার মানে হলো তার আসলে থ্রম্বাস তৈরির টেন্ডেন্সি অনেক বেশি, এবং তার পুরো একটা সময় সে খেলাধুলা করতে গিয়ে থ্রম্বাস তৈরি হয়েছে, সম্ভবত ডিহাইড্রেটেড হয়েছে, একটু হেমোকনসিডেশন হয়েছে, সেই থ্রম্বাসটা ব্লক করেছে, ছোট একটা অ্যামাইন হয়ে গেছে, বডির ন্যাচারাল ফ্যাক্টর করে সেটাকে লাইসিস করে দিয়েছে, পরে যখন অ্যানজিওগ্রাম করেছে দেখা গেল কিছুই নেই। থাকবে কোথায়? ছিল তো থ্রম্বাস, তার করোনা আর্টারিগুলো তো নর্মাল। কাজে এটা নামগুলো একটু জানতে হবে, সেটা আমি চাচ্ছি। প্লাক তো রাপচার কথা আমি বললাম, কেন হয়? ফিজিক্যাল স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস, এই দুটোই কিন্তু তৈরি করে। ফিজিক্যাল স্ট্রেস কি হতে পারে? হাই প্রেশার, যদি আমার কোনো থেকে যে কোলেস্ট্রল যদি খুব বেশি থাকে, এটাও কিন্তু ওখানে কিন্তু এন্ডোথেলিয়াল ড্যামেজ করতে থাকে। ভালনারেবল প্লাক, চর্বি জমছে, কিন্তু তার যদি ক্যাপ যেটা আছে সেটা যদি খুব শক্ত ফাইব্রাস হয়, ক্যালসিফাইড হয়, ওটা কিন্তু চট করে কিন্তু ভাঙচুর হবে না, প্লাক রাপচার হবে না। কাজে অনেক পেশেন্ট দেখা যায় 90% উপরে ব্লক হয়ে আছে, রোগীর কিন্তু কিছুই হচ্ছে না, দিব্যি ভালো আছে, কোনো এমআই নেই। আবার 50%, 60% প্লাক সেটা রাপচার হয়ে চট করে এমআই হয়ে যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি তাই হয় কিন্তু। এবং এই যে ইনফ্লামেটরি সাইটোকাইনের কথা বলছে, আমার এখন কোভিড কন্ডিশনে কিন্তু অনেকের এমআই হয়ে যাচ্ছে, ইয়াং পেশেন্টেরও। আমার ঢাকা মেডিকেলে 32 বছরের মেয়েদের কিন্তু এমআই হয় না সহজে, কিন্তু 32 বছরের মেয়ে, 28 বছরের ছেলে এমআই নিয়ে এসছে। কি করে হলো? ইনফ্লামেটরি কন্ডিশনে, প্রোথ্রম্বোটিক কন্ডিশন, সে এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করেছে, সাইটোকাইনকে আরো ইয়ে করেছে, ড্যামেজ করেছে, সব মিলিয়ে ওখানে থ্রম্বাস তৈরি হয়ে এমআই হয়ে গেছে। এটাই দেখানো হয়েছে। দেখা যায় একদম বাইরের যে সিরিয়াতে দেখা যাচ্ছে ছোট থ্রম্বাস তৈরি হয়, কোনো ইসিডি চেঞ্জ হয় না, নিজে নিজে কিন্তু এটা হিলিং হয়ে যায়, আমার বডি কিন্তু সেটা ম্যানেজ করতে পারে। কিন্তু যদি পার্শিয়ালি অক্লুসিভ থ্রম্বাস হয়, সে কিন্তু জিনিস হতে পারে শুধু আনস্টেবল অ্যানজাইনা, যেখানে বায়োমার্কার নেগেটিভ পাবো, কিংবা ছোট্ট একটা এমআই, সিরাম বায়োমার্কার পজিটিভ। ইসিডি চেঞ্জ দুটোরই একই রকম, ডিপ্রেশন হতে পারে অথবা টিউব ইনভার্সন। আর যদি অক্লুসিভ থ্রম্বাস হয়েই যায়, খোদা না খাস্তা, তাহলে কি হবে? একদম এসটি এলিভেশন এমআই। এখানে সেই ছবিগুলাই দেওয়া হয়েছে, তাই না? একটা প্লাক তৈরি হচ্ছে, সে প্লাকটা রাপচার তৈরি হলো, নন এসটিএমআই সেই প্লেটে এগ্রিগেশনটা নন অক্লুসিভ একটা থ্রম্বাসিস তৈরি করে গেল, এটিএমআইতে কমপ্লিট অপারেশন করলো। এখন বর্ণনার ক্ষেত্রে কি হবে? যখন পেইনটা আনস্টেবল এনজাইনে কি হয়, এসএ1 স্টেবল এনজাইনা, সেখানে কিন্তু যেহেতু নেরো আছে, আমার বডির ডিমান্ড পারলে ওই নেরো আর্টারিতে এডুকেট ব্লাড সাপ্লাই যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেইন হতে পারে, কিন্তু সেটা কম সময় থাকে। আমি একটু বিশ্রাম নিলে অথবা জিব্বার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে চট করে কমে যায়। যখন সেই পেইনটা 20 মিনিটস ওর মোর চট করে রিলিফ হচ্ছে না সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে দিয়ে, রেস্টে হয়ে যাচ্ছে, হয়তো খুব অল্প এক্সারশনই হচ্ছে, কিংবা অন্য সাইন সিমটম আছে, বমি ভাব হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, টেকিকার্ডিয়া হচ্ছে, এটা কিন্তু এমআই হয়ে যাচ্ছে। এখন এই যে অ্যাকিউট কর্নিয়া সিনড্রোম বলছি, এই পুরোটাকেই, তার কিন্তু মেজরিটি কিন্তু নন এসটি এলিভেটেড অ্যাকিউট কর্নিয়া সিনড্রোম। তারা কারা? আনস্টেবল অ্যানজাইনা হলো অলমোস্ট হাফ, 30 থেকে 45%, নন এসটি এমআই হলো তারপরে 25 থেকে 30%, অনলি 20% হলো এসটি এলিভেটেড এমআই। আনস্টেবল অ্যানজাইনা কিভাবে প্রেজেন্ট করতে পারে? বস্তুত 3 ভাবে। একটা হলো রেস্ট এনজাইনা, ছিল ভালো, আমি এখন 5 মাইল হেঁটলে আমার চেস্ট পেইন হয়, কোনো অসুবিধা নেই। সেই আমার যদি এখন রেস্টে পেইন হয়,
তাহলে খবর আছে। নিউ অনসেট অ্যাঞ্জাইনা, কোনো আমার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কোনো প্রবলেম ছিল না, রেগুলার হাঁটাহাঁটি করতাম, কোভিডের কারণে ঘরে বসে আছি। 3 মাস পরে এখন একটু সাহস করে বা 6 মাস পরে এখন হাঁটাহাঁটি শুরু করতে গেলাম। করতে গিয়ে দেখি আমি হাঁটতে পারি না, 10 মিনিট 15 মিনিট হাঁটলে বুকটা ধরে আসে, চেপে আসে। 2 মাসের কম সময়ের মধ্যে এই সময়টা কিন্তু আনস্টেবল, পেশেন্ট কিন্তু যে কোনো সময় প্রোগ্রেস করে এমআই হতে পারে। এই জন্য আনস্টেবল এনজাইনা বলছি। এই নিউ অনসেট এনজাইনাটাকেও আনস্টেবল এনজাইনার মধ্যে। রিসেন্ট এনজাইনা কারে বলছি? আমার আগে থেকে এনজাইনা ছিল, কিন্তু আমার অনেকক্ষণ 1 ঘন্টা হাঁটলে পেন। এখন দেখতে পাচ্ছি আমি 15 মিনিট হাঁটলেই হয়। অথবা আমি আগে শ্বশুর বাড়িতে যেতাম, ভালো মন্দ খেতাম, 4 তলায় চট করে উঠে যেতাম, খাবারের লোভ যাই বলো ভাই, সামলানো তো যায় না, লোভ চট করে উঠে যায়। কিন্তু এখন দোতলায় উঠার পরে মনে হয় দাঁড়াও তোমরা আগে উঠো, আমি একটু উঠতেছি। এই যে কেমন কেমন খারাপ লাগা, একটু খারাপ লাগছে, কেমন হচ্ছে, অস্থিরতা লাগছে, এটা কিন্তু ক্রিসেন্ট এনজাইনা হয়ে যাচ্ছে। Progressively increasing in severity and intensity. এটা লোয়ার থ্রেশহোল্ড ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম চট করে হয়ে যাচ্ছে। এগুলো ক্রিসেন্ট এনজাইনা, এগুলো সবে আনস্টেবল এনজাইনার লক্ষণ। সাধু সাবধান। নন এসটিএমআই আনস্টেবল এনজাইনার মতোই সব ফিচার, তার সাথে কিন্তু ট্রপাইটা বাড়বে। ব্রাউনওয়াল সাহেব খুব নাম করা, আমাদের খুব নমস্য ব্যক্তি, 90 বছর বয়স, এখনো বেঁচে আছে। উনি ভাগ করেছিলেন এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং প্যাথোফিজিওলজি আমরা বলেছি মোস্টলি 90% ক্ষেত্রে পার্শিয়াল ওক্লুডিং থ্রম্বাস। কেন? ডিসরাপ্টেড অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক অথবা এরোডেড এন্ডোথেলিয়াম। আর কি হতে পারে? স্পাজমের জন্য হতে পারে, কারো কারো কিন্তু তাই হয়। এখন সিভিয়ার মেকানিক্যাল অবস্ট্রাকশন, আমার আস্তে আস্তে করোনারি আর্টারিতে চর্বি জমতে জমতে সেটা মোর দেন 99% হয়ে গেছে, তাহলে কিন্তু আমার পেইন হবে। আর আমার সরুয়া হয়েছে কিন্তু 70%, ভালোই ছিলাম, অত অসুবিধা নেই, ক্লাস 1 এনজাইনা। কিন্তু এখন আমার জ্বর হয়েছে, হার্ট রেট বেশি, থাইরয়েড হার্ট রেট বেশি। হ্যাঁ, তাহলে কিন্তু আমার হার্ট রেট বেশি হলে কিন্তু বডি ডিমান্ড বেড়ে গেল, হার্ট রেট ডিমান্ড বেড়ে গেল, তার সাপ্লাই বেশি দরকার, কিন্তু ওই নেরো আর্টারি দিয়ে পোষাচ্ছে না, তাহলে কিন্তু আমার আনস্টেবল এনজাইনার মতো পেইন হবে। আর ইনফ্লামেশন কথা বলেছি। এই যে নন এসটিএমআই বা আনস্টেবল এনজাইনা অনেক সময় লোকজনের পাত্তা দেয় না। নন এসটিএমআই এসটিএমআই তো হয় নাই, ওকে তো থ্রম্বোলাইসিস করা লাগে নাই, এর এত পাত্তা দেওয়া আছে, ছোট এমআই তো। ভাই, ছোট বলিয়া তাকে অবহেলা করিবেন না। কেন? এই যে নন এসটিএমআই যদি এনজিওগ্রাম করি 10% দেখা যাবে লেফট মেইনের মধ্যে ডিজিজ আছে, 35% ডাবল, তার মানে 35 আর 10 এ 45, 65% ক্ষেত্রে ডাবল ভেসেল ওর মোর ক্রিটিক্যাল, 20% ক্ষেত্রে সিঙ্গেল ভেসেল। তবে অনেক ক্ষেত্রে only 20-30% ক্রিটিক্যাল, এদের ক্ষেত্রে স্পাজম একটা রোল প্লে করে। আমরা নন এসটিএমআই করতে যাবো, কি করবো? কন্ট্রাইন্ডিকেশন না থাকে এটা দেখতেই হবে। It decreases the severity frequency of angina. তবে লিস্ট অফ এমআই ও ডেথ রিডাকশন, এই যে নট নন কেন বলছি, আগে তো বলতাম এটা ডেথ কমায়, কমায়। আসলে হয়েছে কি, বিটা ব্লকারের যে আগের যে স্টাডিগুলো সেগুলো তখন করা হয়েছে যখন কিন্তু আমরা এই লো মলিকুলার হেপারিন, ক্লোপিডোগ্রেল, এমনকি এসপিন, স্টাটিন এগুলো কিন্তু অত ইউজ করতাম না। এগুলো ইউজ করার আগে বিটা ব্লকারই ছিল 1 বা 2, এমনকি এসপিরিনের আগেও, এবং সেটাতে খুব উপকার হতো। এখনকার যে বড় স্টাডিগুলো করেছে তাতে দেখা গেছে যে আমরা এই যে এতগুলো ভালো ওষুধ ব্যবহার করতেছি, এই এতগুলো ভালোর মধ্যে বিটা ব্লকার হারিয়ে গেছে। ও যে খুব একটা সাংঘাতিক উপকার করছে ওরকম ঠিক প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি না আমরা, তবে কাজ কিন্তু করে, সিমটম কিন্তু খুব ভালো কমায়। অ্যান্টিপ্লেটলেট, এসপিরিন, ক্লাস 1 এভিডেন্স হলো, লেভেল অফ এভিডেন্স হলো A, এটা দিতেই হবে, না দিলে আমাকে জবাবদিহি করতে হবে। কেন? It reduces the risk of death, MI
স্ট্রোক, তিনটা। আচ্ছা, এসপিরির সাথে আর কি দিব? টিকাকেল ওরা প্রাসুক্রেল দিব, যাতে আমি পিসিআই করার সুযোগ আছে, আমি স্ট্যান্টিং করা সম্ভব হবে তাড়াতাড়ি, তাকে কিন্তু ওটা দিব। যার ক্ষেত্রে সুযোগ নেই তার ক্ষেত্রে কিন্তু ক্লোপিডোগ্রেল দিব। এখন ক্লোপিডোগ্রেল আমার দেশে কিন্তু খুব ওয়াইডলি অ্যাভেলেবল, একদম ইউনিয়ন পর্যায়ে, কাজে আমি এসপিন ক্লোপিডোগ্রেল দুটোই দিবই। ডুয়াল থেরাপি রিডিউসেস কম্বাইন্ড আউটকাম, মর্টালিটি কমায়, স্ট্রোক কমায়, সবই কমায়, তবে একটু ব্লিডিং এর রিস্ক তো বাড়েই, রক্ত তো পাতলা করে, বোঝাই যাচ্ছে। এখানে আইভি গ্লাইকোপ্রোটিন কথা বলা হচ্ছে, এটা নিয়ে আমরা মাথা খাওয়াবো না। আমরা মাথা খাওয়াবো যেটা আমার দেশে অ্যাভেলেবল, সাধারণ জনগণের কাছে, যারা কাজ করছেন জনগণের গ্রাস রুটে, তারা যেটা ইউজ করতে পারে। আনফ্র্যাকশনেটেড হেপারিন ও লো মলিকুলার হেপারিন। আনফ্র্যাকশনেটেড হেপারিনটা ইউজ করাটা একটু ঝামেলা, কিন্তু লো মলিকুলার হেপারিন কিন্তু গ্রামে গঞ্জে অ্যাভেলেবল। এসপিনের সাথে এটা যদি যোগ করা হয় 1 সপ্তাহের জন্য, তাহলে দেখা যায় ডেথ ও অ্যামাইড প্রত্যক্ষভাবে কমে যায়। লং টার্ম বেনিফিটটা পুরো শিওর না, কারণ অন্য ভালো ভালো ওষুধগুলার যে এফেক্টটা, তার মধ্যে এদের ভালোত্বটা একটুখানি ডাইলুট হয়ে যায়। লো মলিকুলার হেপারিন কিন্তু অ্যামাইড চান্স কমায়। আমি আনস্টেবল এনজাইমে যদি এটা দিই, আনফ্র্যাকশনেটেড হেপারিন থেকে এটা ভালো। কেন ভালো? আনফ্র্যাকশনেটেড হেপারিন বডিতে দিলে পরে এক একজনের বডিতে রেসপন্স এক এক রকম, ডোজ রিকোয়ারমেন্ট এক এক রকম, কিন্তু লো মলিকুলার হেপারিন কিন্তু খুব অল্প জায়গায় কাজ করে। আনফ্র্যাকশনেটেড হেপারিন কিন্তু কোয়াগনিশন কাসকেটের অনেকগুলো জায়গায় কাজ করে, সেটা কিন্তু ইফেক্টটা বেশি, পাওয়ারফুল কিন্তু বেশি অ্যাকচুয়ালি, যদি ভালো যদি ইউজ করা হয়। কিন্তু লো মলিকুলার হেপারিনটা আমার খুব ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? আমাকে ডোজ দিয়ে মাথা ঘামাতে হচ্ছে না, যদু মধু কদু যেই হোক না কেন, আমি ওই একই ডোজে দিতে পারবো, তার ওয়েটের হিসাব করে। ওয়েটের হিসাব কি? 1 মিলিগ্রাম পার কেজি দিলে পরেই কাজ হবে। এবং আমাকে এটা টেস্ট করতে হচ্ছে না অ্যাপিডিটি কি, ব্লিডিং এর রিস্কটা কম, সেই জন্য সব মিলিয়ে এটা কিন্তু ইফেক্টিভনেসটা বেশি। অন্যগুলো কথা যেটা বলা হয়েছে ওগুলো আমরা নাই পাবো। এই যে এসপিন স্টাডি করেছে, এবং দেখো প্লেসিবো দিয়েছে, এসপিন দিয়েছে, এবং সেক্ষেত্রে কত পার্সেন্ট পেশেন্টের নন স্টেরিলাইজেশন এমআই বা ডেথ বা সাবসিকুয়েন্ট এমআই বন্ধ করেছে, কত পার্সেন্ট ক্ষেত্রে? 10.1% পেশেন্টে যদি আমি প্লেসিবো দিই, তার হাফ হয়ে গেছে এসপিন দেওয়ার পরে। সব জায়গাতেই দেখা যাচ্ছে এসপিনটা হাইলি ইফেক্টিভ। এইটা দেখা যাচ্ছে মাঝখানে একটা স্ট্রেট লাইন, তার ডান পাশে যে লাইনগুলো সেটা হচ্ছে এসপিরিন অ্যালোন, এএসএ মানে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এসপিরিন একা যদি দেই। বাম পাশে হচ্ছে আমি হেপারিনের সাথে এসপিরিন যদি দেই। সব কটা মিড মার্কগুলো হচ্ছে বুলেটগুলো দেখা যাচ্ছে সব কিন্তু বাম দিকে, তার মানে তারা ফেভার করছে যে হেপারিন প্লাস এসপিরিন দিলে পরে উপকার অনেক বেশি। সে উপকারটা কি? রিস্ক রিডাকশন অফ ডেথ ওর এমআই। হ্যাঁ, অনেকে স্টাডি করেছেন, থেরো থেকে শুরু করে গুরফিঙ্কার, অনেকে করে দেখিয়েছেন যে না, এটা কিন্তু খুব কাজের জিনিস। এখন আমার আনফ্র্যাকশনেটেড হেপারিন কথা বাদ দিয়ে, লো মলিকুলার হেপারিন কেমন কাজ করে? ডেল্টাপেরিন, নেট্রোপেরিন, আনফ্র্যাকশনেটেড হেপারিন, অরিজিনাল হেপারিনই ভালো। কিন্তু যখন আমি এনএক্সাপারিন ইউজ করছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে ডেফিনেটলি এটা কিন্তু বেটার। কাজেই জয়তুর লো মলিকুলার হেপারিন আমি কিন্তু ওটা ইউজ করবো, গ্রামেগঞ্জে এটা অ্যাভেলেবল। আচ্ছা, এখন ইন্টারভিউ তো আমার করা লাগতে পারে, কি করবো? আমি যখন আনস্টেবল এনজাইমে বা নন এসপি এমআই নিয়ে আসছি, আমি টেস্ট করতে পারলাম না, আমি আনস্টেবল এনজাইমেই বলছি, যেহেতু আমি টপাই দেখতে পারিনি। কিন্তু ট্রিটমেন্ট কিন্তু দুটোরই একই রকম, কারণ প্যাথোফিজিওলজি একই রকম। আমার এইম কি ট্রিটমেন্টে? টু রিলিভ পেইন এন্ড ইসকেমিয়া, টু প্রিভেন্ট ডেথ ইন এমআই, টু আইডেন্টিফাই হাই রিস্ক পেশেন্ট who need revascularization, and to facilitate early hospital discharge, যাতে লো বা মিডিয়াম রিস্ক তাদেরকে আমি আগে ছেড়ে দিব, এবং সেখানে রিস্ক ফ্যাক্টরগুলো মডিফাই করবো, এবং টু প্রিভেন্ট পোস্ট ডিসচার্জ ডেথ এমআই ও রিকারেন্ট ইসকেমিক ইভেন্ট। মানে আমি ছেড়ে দিলাম, রোগীকে কিছু বলে দিলাম না, সে কি মহানন্দে সিগারেট খাওয়া শুরু করলো, যে স্টার সিগারেট খাই রে, বেঁচে গেছি রে, যাতে ভালো আছি। সেই সিগারেটের ধোঁয়ায় তাকে কিন্তু মরহুম করে দিতে পারে। সেটা তাকে আমি খেয়াল করতে হবে, তাকে বোঝাতে হবে, শেখাতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। রিস্ক ক্রাইটেরিয়া আমরা করতে পারি কি? সেটা ভেরি হাই রিস্ক ক্রাইটেরিয়া কি আছে? যদি পেশেন্ট শকে থাকে বা অথবা হাইপোটেনশন থাকে, যদি তার চেস্ট পেইন হতেই থাকে বা বারবার হয়, যদি এরিথমিয়া হয়, অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে আবার ফেরত আসছে সিপিআর দিয়ে,
কোনো এমআই দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখতে পাচ্ছি এসটি ডিপ্রেশন অথবা টিউব ইনভার্সন, অথবা আমি দেখতে পাচ্ছি একটা এমআর পাওয়া যাচ্ছে মেকানিক্যাল কমপ্লিকেশন, অথবা লাংসে কনজেশন পাচ্ছি, অথবা আমি দেখতে পাচ্ছি টিউব চেঞ্জ গুলা বারবার হচ্ছে বা এসটি সেগমেন্ট চেঞ্জ গুলা কখনো উঠছে, কখনো নামছে, কখনো স্টেবল হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু ভেরি হাই রিস্ক ক্রাইটেরিয়া। আর হাই রিস্ক ক্রাইটেরিয়া কি? টপাই বেশি থাকা মানে হলো হাই রিস্ক। সোজা কথায় অল নন এসটি এলিভেটেড এমআই ক্যান প্রোগ্রেস টু সিরিয়াস প্রবলেম। আর যদি চেঞ্জ হয়, আমার ছিল টিউব গুলা আপরাইট, এখন নেগেটিভ হয়ে গেছে, এসটি সেগমেন্টটা ডাউন ছিল, এখন স্টেবল হয়েছে, আবার এর পরে স্থিতি দেখি একটু উঠি ভাব, কিন্তু আবার একটু ডিপ্রেশন হচ্ছে। এই যে ডাইনামিক চেঞ্জ ইজ দ্য সাইন অফ অ্যাক্টিভ ডিজিজ। এই চেঞ্জ থাকা মানে পেশেন্টের সিমটম থাকুক বা না থাকুক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজে আমি যদি নন এসটি এমআই বা আনস্টেবল ডায়াগনোসিস করি, আমি কিন্তু পেশেন্টের রিপিটেড ইসিজি করতে হবে, সকাল বিকাল কিংবা দুপুরেও লাগতে পারে, কারণ আমাকে দেখতে হবে পেশেন্টটা কি প্রোগ্রেস করছে স্ট্যাবিলিটির দিকে না একটু খারাপের দিকে। এমনকি পেশেন্ট কোনো সিমটম না হলেও যদি ডাইনামিক চেঞ্জ পাই, এটা কিন্তু হাই রিস্ক ক্রাইটেরিয়া। প্রগনোসিস কি? খারাপ, কিন্তু অ্যারাউন্ড 10 to 20% পেশেন্ট 6 মাসের মধ্যে মারা যায়। তুমি কি চাইবো ভাই আমার তোমার প্রিয়জন কেউ মারা যাক এভাবে? এবং প্রথমে 1 মাসের মধ্যে এদের অর্ধেক মারা যাবে। তার মানে আমাদের অনেক কিছু করার আছে এবং করলে তাড়াতাড়ি করতে হবে। পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর কি? সিভিয়ারিটি এর প্রেজেন্টেশন। যদি পেইনের ডিউরেশন বেশি থাকে, যদি পেইনের মাত্রা খুব তাড়াতাড়ি বাড়ে, হার্ট ফেলিয়ার হয়, প্রেশার কম থাকে, বারবার পেইন হয়, ওর যদি আগে পেশেন্টের এমআই ছিল, এখন আবার এনজাইনা নিয়ে আসছে, আগে তার আনস্টেবল এনজাইনা ছিল, একবার ভর্তি হয়েছিল, সে আবার ওষুধ খায় নাই, আবার আসছে, এর কিন্তু খারাপ। বয়স বেশি হলে, রিস্ক ফ্যাক্টর বেশি থাকলে, আগে একবার এনজিওগ্রাম করা, তার ওখানে কিন্তু দেখা গেছে 50-60% করে 3টা আর্টারির দিকে আছে, এর কিন্তু চান্স বেশি। এসটি সেগমেন্ট ইলেভেশন বা ডিপ্রেশন যদি পায়, ট্রপাই যদি বেশি পায়। লাস্টের পয়েন্ট খুব অদ্ভুত না? ইউজ অফ এসপিরিন লাস্ট 7 days। এটা কেমন কথা গো? এসপিরিন তো ভালোর জন্য দেই, এখন এসপিরিন ইউজ করলে আবার পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর কেন? একটু অন্যভাবে বিবেচনা করি। এসপিরিন তো দেয়া আছে, রোগী তো খাচ্ছে, তার মানে সে তো ওষুধ খাচ্ছে, খাওয়া অবস্থা তো সে আনস্টেবল এনজাইনা বা নন এসটি এমআই নিয়ে এসছে, তার মানে তার ভিতরের রোগের মাত্রাটা আসলে বেশি, সে এসপিরিন দেওয়ার পর সামলাতে পারেনি। এই রোগী হাই রিস্ক পেশেন্ট, এই রোগীকে তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে। কি করতে হবে? এইসব পেশেন্টকেই আমি কিন্তু আর্লি অ্যানজিওগ্রাম এবং তার রিভাসকুলাইজেশনের জন্য করতে হবে। একেই আমি ডুয়াল অ্যান্টিপ্লেটলেট অ্যাগ্রেসিভলি দিব, একে আমি স্টার্টিং আরো হাই ডোজে দিব, ভেরি ইন্টেন্সিভ ডোজে দিব, একে আমি রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন অনেক আগে করব। এর জন্য আমি ডায়াবেটিসটা কন্ট্রোল করবো খুব কুইকলি, এবং একে অবজার্ভ করব একটু বেশি। একে আমি ছেড়ে দেওয়ার পরে বলবো ভাই আপনি 2 সপ্তাহ পরে না, আপনি 7 দিন পরে আসেন, আই হ্যাভ টু বি কেয়ারফুল। এরপরে আসি আমরা এসটি এলিভেটেড এমআই, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কখন বলি আমরা? This term should be used when there is acute myocardial injury with clinical evidence of acute myocardial ischemia, with detection of a rise and fall of troponin I levels. Troponin I কি? যার একটা ভ্যালু অন্তত 99% আপার লিমিট যেটা আছে সেটা থেকে বেশি হতে হবে। তার সাথে কি থাকবে? তার মানে অ্যাকিউট এমআই বলতে গেলে আজকালকার ডেফিনিশন হলো আমার ট্রপাই পজিটিভ হতে হবে, তার সাথে এই নিচের যে বুলেটগুলো আছে তার যে কোনো একটা থাকতে হবে। কি? টিপিক্যাল ইসকেমিক চেস্ট পেইন, নিউ ইসকেমিক ইসিজি চেঞ্জ, অথবা কিউএম, অথবা আমি যদি ইকো করতে পারি, দেখলাম যে আগে ওয়াল মোশন কোনো অ্যাবনর্মালিটি ছিল না, অ্যান্টেরিয়র ওয়াল ভালো মোশন করছিল, এখন একাইনেটিক হয়ে আছে অথবা হাইপোকাইনেটিক। অথবা আমি যদি অ্যানজিওগ্রামে করে ফেলি তাহলে দেখা গেল থ্রম্বাস আছে, অথবা হাই রোগী মরেই গেছে। আমি জানি না কেন মরেছে, আমাদের দেশে তো আর অটোপসি করে না, বাইরে কিন্তু করে, তারপরে বের করে রোগীর আসলে এমআই হয়েছিল, ইসিজি চেঞ্জ পাইনি, পাইনি। এখানে ওই টপাইয়ের সাথে যে কোনো একটা থাকলেই হবে। এখন আমরা টপাই যদি করতে না পারি তাহলে কি করবো? অ্যাটলিস্ট দুটো সিমটম বা মার্কেটের ইসকেমিয়া, তার সাথে ইসকেমিক ইসিজি চেঞ্জ অথবা কিউএম, এটা দুটো থাকলে পরে আমি এমআই বলবো, টপাই যদি করতে নাও পারি।
এখন এখানে 5 রকমের এমআইয়ের কথা বলা হয়েছে। এতগুলো এমআই কি আমার জানার দরকার আছে? মনে রাখার দরকার নেই, শুনলেই হলো। কেন বলছি আমি একটু বলছি। টাইপ 1 এমআইটি হলো যেটা আমরা এমআই বলে বিবেচনা করি, যে প্লাক রাপচার হয়ে যে এমআইটা করোনা আর্টারি অক্লুসিভ থ্রম্বাস এমআইটা হলো। টাইপ 2 এমআই কোনটা? ইসকেমিয়া রেজাল্টিং ফ্রম ইনক্রিজ অক্সিজেন ডিমান্ড বা ডিক্রিজ সাপ্লাই। কেন বলছি এটা? এই কোভিডের সময় ট্রপাই কিন্তু অনেকের বেশি হচ্ছে। তাদের এনজিওগ্রাম করে দেখা যাচ্ছে 40%, কোন কোন স্টাডিতে 60%। করোনা আর্টারি কিন্তু অক্লুসিভ থ্রম্বাস নাই, কিছু নাই, কোনো অক্লুসিভ স্টেনোসি নাই। তাহলে এমআই হলো কি করে? ইনক্রিজ অক্সিজেন ডিমান্ড, রোগীর মায়োকার্ডাইটিস হয়েছে, রোগীর হাইপোটেনশন হয়েছে, তার হার্ট রেট অনেক বেড়ে গেছে, তার মানে হার্টের কাজ বেড়েছে। ডিক্রিজ সাপ্লাই, কিন্তু আমার এখন ছোট ছোট থ্রম্বাস তৈরি হচ্ছে, ছোট ছোট আর্টারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে লাংসের, তার ফলে আমার অক্সিজেনেশন ভালো হচ্ছে না, আমার কিন্তু আর্টারিয়াল ব্লাড গ্যাস কিন্তু অনেক কমে গেছে, ডিক্রিজ অক্সিজেন সাপ্লাই। এই কোভিডে কিন্তু টাইপ 2 এমআই প্রায়ই হচ্ছে। আচ্ছা, টাইপ 3 হলো সাডেন কার্ডিয়াক ডেথে যেটা হয়, টাইপ 4 হলো পিসিআই সাথে যেটা হয়, টাইপ 4B হলো যে স্টেন্ট থ্রম্বোসিস, ওটা পিসিআই সাথে রিলেটেড, টাইপ 5 হলো বাইপাসের সাথে। প্রথম দুটো হলো আমাদের ফিল্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এন্ড এসটি সেগমেন্টে আমরা কিভাবে বলছি, আমরা যে পয়েন্টে করব যেখানে অ্যাটলিস্ট দুটো কন্টিগুয়াস লিডে, চেস্ট লিডের ক্ষেত্রে মোর দেন 2.5 মিলিমিটার যদি 40 বছর নিচে হয়, ও 2 মিলিমিটার বা তার বেশি যদি 40 বছরের উপরে হয়। মেয়েদের ক্ষেত্রে একটুখানি কনসেশন আছে, 1.5 মিলিমিটার হলে এটা এমআই করতে হবে। কোন লিড গুলায়? চেস্ট লিড গুলায়। লিম্ব লিড গুলায় 1 মিলিমিটার হলেই কিন্তু এটা ইম্পর্টেন্ট। তবে শর্ত আছে, যদি এলভিস থাকে তাহলে কিন্তু এটা খাটবে না, কারণ এলভিস থাকলে ল্যাটারাল লিড গুলায়, লেফট ল্যাটারাল লিড গুলায় এসটি ডিপ্রেশন পাই, আবার রাইট সাইডের লিড গুলো এসটি এলিভেশন পাই, প্রতি এলিভেশন হয়েই আছে, তার ক্ষেত্রে কিন্তু এটা চলবে না, এই ক্রাইটেরিয়া হবে না। আলবিবিবি থাকলে তো আমার ডায়াগনোসিস করতে পারবো না এইভাবে এসটি লিমিটেড এমআই। কাজে আমার ডায়াগনোসিসটা হবে ওই যে আমরা আগেই বলেছি, চেস্ট পেইন, ইসিজি চেইন, আর কার্ডিয়াক এনজাইম বা কার্ডিয়াক বায়োমার্কার বেশি। এনজাইম হলো সিকেএমবি, বায়োমার্কার হলো ট্রপাই। সিমটমস আমরা জানি, সাবস্টানাল চেস্ট পেইন, কাশিং, টাইটনেস, এটসেট্রা এটসেট্রা, ব্রেথনেস হতে পারে, নাউসিয়া, ভমিটিং, সোয়েটিং, এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু এর সাথে একটা জিনিস, ফিয়ার অফ ইমপেন্ডিং ডেথ। এমআইতে কিন্তু এটা হয়, অন্য এগুলা কিন্তু ঠিক এরকম ভাবে ওরকমটি হয় না। কিন্তু কেউ যদি বলে আমার 6 ঘন্টা ধরে পেইন হচ্ছে, মরে যাচ্ছে, কিংবা 12 ঘন্টা ধরে পেইন হচ্ছে, আমি এসিটি করে দিকে দিব্যি ভালো, একটু নিশ্চিত তখন বাবা যে এই পেশেন্টে এটা সাইক্লোজেনিক চেস্ট পেইন হওয়ারই চান্স বেশি, এটা এমআই না। এখানে কিন্তু ওই যে ছবি দিয়ে বলা আছে পেইনের অনসেটটা কিরকম, নাইটের দিয়ে কমবে না, রেডিয়েশন হতে পারে, তার সাথে আমার অজ্ঞান হতে পারে, ডিসনিয়া হতে পারে, নাউসিয়া, ভমিটিং হতে পারে, আর হলো সোয়েটিং হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস হলো, রোগীর ভয় হচ্ছে মরে যাব, কিন্তু হাসপাতালে যাবে না, না আমার কিছু হয় নাই, একটু দেখি। এই ডিনায়ালটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাইন কি পেতে পারি? সিম্পেথেটিক যদি যে অ্যাক্টিভেশন হয়, প্যালোর হয়, সোয়েটিং টেকিকার্ডিয়া এই জন্য হয়। ভ্যাগাল অ্যাক্টিভেশনের জন্য কিন্তু ভমিটিং, নাউসিয়া এগুলো হয়, ব্রেডিকার্ডিয়া হয়। আর মায়োকার্ডিয়াল ড্যামেজের জন্য আমরা পাই হাইপোটেনশন, পালস প্রেশার কম, থার্ড হার্টসান পেতে পারি, লাং ফেলিওর পেতে পারি। রোগী যদি 4 দিন পরে আসে তাহলে কিন্তু আমরা লাংসে ক্রেপসও পাবো, জ্বরও পেতে পারি, কারণ টিস্যু ড্যামেজ বেশি হয়েছে সেজন্য। আমি তখন হতে আমরা কমপ্লিকেশন এভিডেন্সও পাবো, পেরিকার্ডিয়াল রাপ বা মারমার পেতে পারি। ইসিতে আমরা ক্লাসিক্যাল চেঞ্জ, সে তো আমরা বলেছি, প্রথমে এসটি সেগমেন্ট এলিভেশন হবে, তারপর টিএফ ইনভার্সন, পরে কিউএফ আসবে। এটিপিক্যাল চেঞ্জ ইনক্লুড করে ভান্ডারব্লাস ব্লক। পোস্টারে এমআই নিয়ে কথা হয়েছে অনেক, যদি আমি V1 V2-তে টল আর পাই, আপরাইট টি পাই, তাহলে আমি বুঝতে হবে। আর একটা জিনিস, লেফট পেইন যদি ইনভলভ থাকে তাহলে কিন্তু এসটি এলিভেশন হয় না। দেখা যায় অ্যান্টেরিয়র লিড, ল্যাটারাল লিড, ইনফিরিয়র লিড, অনেকগুলা লিডে এসটি ডিপ্রেশন, ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন, শুধু এভিআরে এসটি এলিভেশন। এটা কিন্তু লেফট মেইন অক্লুশনের লক্ষ্য। এই রোগী মহা খারাপ রোগী, একে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের ব্যবস্থা করতেই হবে। এই যে আমি ছবিটা দিয়েছি,
নর্মাল প্রথমে কি হয়, টিউবের পিকিং হয়, তারপরে কি হয়, এসটি সেগমেন্টটা উঠতে থাকে, গ্রাজুয়ালি উঠছে, কি সুন্দর। তারপরে কি হবে, আর ওয়েভ চলে যায়, মাসল মাস নষ্ট হচ্ছে, অ্যাক্টিভিটি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, চলে যায়। তারপরে কি হয়, ওখানে তখন শূন্যতা, ইলেকট্রিক্যাল শূন্যতার জন্য কিউএফ তৈরি হয়। তারপরে কি হবে, আস্তে আস্তে এসটি সেগমেন্ট নামবে, টিউব ইনভার্সন হবে, এবং উইকস টু মান্থসে গিয়ে আমরা দেখতে পাবো একটা কিউএফ আছে, আর একটা ফেরত আসছে, এসটি সেগমেন্ট আইসোইলেকট্রিক হয়েছে, টিউব হয়তো হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অথবা পারসিস্টেন্টলি নেগেটিভ থাকতে পারে। রুটিন ইনভেস্টিগেশন করবো আমরা, ট্রপাইসিকেবি করাই উচিত, ইকো করা উচিত, চেস্ট এক্সরে যদি প্রয়োজন হয় এটা করা উচিত, বিশেষ করে শ্বাসকষ্ট যদি থাকে। বাট খুব ইম্পর্টেন্ট, আমি লিপিড প্রোফাইল দেখবো, ব্লাড সুগারটা দেখবো, কিডনি ফাংশনটা দেখবো, সিবিসি দেখবো। এটা কেন, এটা কিন্তু সবাই অবাক হয়, এটা কি কার্ডিয়াক টেস্ট হলো নাকি? খুব ইম্পর্টেন্ট টেস্ট কিন্তু। কেন? দেখো, আমার রক্তের যে অক্সিজেন সেটা ক্যারি করে কে, 99.9% হলো কিন্তু 99.84 প্রবাবলি, সেটা হলো কিন্তু ক্যারি করছে হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিন আমি যদি অক্সিজেন কার্ভ কমায় দিই, আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিস্ট্রিবিউশন কার্ভটা বিবেচনা করি, অক্সিজেন প্রেশার কম থাকা সত্ত্বেও অনেক দূর পর্যন্ত অক্সিজেন হিমোগ্লোবিন ডিস্ট্রিবিউশন কার্ভটা কিন্তু একটা একই লেভেলে থাকবে। অক্সিজেন প্রেশারটা যখন অনেক কমবে তখন গিয়ে কিন্তু দেখা যাবে যে আমার টোটাল অক্সিজেন কন্টেন্টটা ব্লাডে কমে যাবে। বাট হিমোগ্লোবিন যদি কমে, আমি 100% অক্সিজেন দিলেও তার কিন্তু ওই অল্প একটু হিমোগ্লোবিনে যা অক্সিজেন নিতে পারছে তার থেকে বেশি আর উঠাতেই পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার যদি ন্যারো আর্টারি থাকে, তার সাথে হিমোগ্লোবিন যদি 8 থাকে, একারামে রক্ষা নাই সুগ্রীব দোষর। আমার তো অলরেডি ন্যারো আর্টারি, ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, তার মধ্যে হিমোগ্লোবিন কম, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি খুব কম। আমার টিস্যু লেভেলে হার্ট, যেটা জন্মের মায়ের পেটে 20 দিন থেকে কাজ করে যাচ্ছে, মৃত্যু পর্যন্ত ডুপ করে কাজ করেই যাবে, সে কিন্তু তার নিজের এত অক্সিজেন দরকার সে কিন্তু পাবে না, তার কিন্তু এমআই হয়ে যাবে। এই জন্যই সিবিসিটা কিন্তু জানা খুব দরকার। এবং আমাদের টার্গেট হলো অ্যাটলিস্ট 11 গ্রামের কাছাকাছি থাকলে খুব ভালো, অ্যাটলিস্ট 10 গ্রামের উপরে থাকা উচিত হিমোগ্লোবিনটা। রিস্ক স্ট্র্যাটিফিকেশন করার কথা বলা হচ্ছে কেন? আমার পেশেন্টটা অনেক গ্রামাঞ্চলে, এখন তাকে আমি না হয় ট্রিটমেন্ট করলাম, কি ট্রিটমেন্ট করা সেটা আমরা বলছি পর, কিন্তু কোন পেশেন্টটাকে আমাকে খুব অ্যাগ্রেসিভলি পুশ করতে হবে, ভাই তুমি যাও মেডিকেল কলেজে গুলায় যাও, যেখানে ক্যাথলেব আছে সেখানে কিছু একটা করো। কারণ এইজ সবচেয়ে এখানে যেগুলো দেওয়া আছে সেটা কিন্তু তার ইম্পর্টেন্স অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। এইজ 65 বা তার বেশি, এটা কিন্তু ইউরোপিয়ান হিসাব। আমার দেশে তো আমার মনে হয় 55 বেশি হলে এটা, আমাদের দেশে যদি এমআই গুলা 10 বছর আগে হয়, কাজে আমাদের হিসাবটা এখানে 65 না করে 55 করা উচিত। তবে যে স্টাডি থেকে এটা এসছে সেই অনুযায়ী 65 বা তার বেশি হলে সেটা হাই রিস্ক। সিস্টোলিক ব্লাড প্রেশার, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 100 মিলিমিটার মার্কারের নিচে হয়, কোনো কথা নেই, এটা হাই রিস্ক। কিলিপ ক্লাসিফিকেশন, লাংসে পানি জমেছে, কোনো কথাবার্তা নেই ভাই, যত কিলিপ বেশি তত বেশি রিস্ক। হার্টের যদি 100-র উপরে যায়, 100-110-এর উপরে যায়, কিংবা 60-এর নিচে নামে, দুটো দিকেই কিন্তু এটা খারাপ, এটা কিন্তু রিস্ক বেশি। অ্যান্ড লোকেশন অফ এমআই, অবভিয়াসলি আমার অ্যান্টেরিয়র ওয়াল এমআই এলইডি এক্সটেন্সিভ একটা আমি চেঞ্জ পাচ্ছি, তার তো রিস্ক বেশি হবে। এখন আমরা একটু ইসিতে একটু বিবেচনা করি যে কোন আর্টারি কোনটা কোনখানে কি উঠতে পারে। V1 to V4 যদি চেঞ্জ পাই, এটা এলইডি ইনভলভ। V2 থেকে V4 এটা কিন্তু অ্যান্টিরিয়রলি, V1 থেকে V4 অ্যান্টিসেপ্ট আসলে আমরা অ্যান্টিরিসেপ্টর বলি সব চালাই দিই। লেটার কখন বলবো? V5 V6 1 AVL, সেটা যদি হয় তাহলে সার্কামফ্লেক্স ইনভলভমেন্ট। হাই লেটারাল 1 AVL শুধুমাত্র, এটা সার্কামফ্লেক্স অথবা ফার্স্ট ডায়াগোনালি। 2-3 AVL হলে এটা ইনফেরিয়র। 15% ক্ষেত্রে সার্কামফ্লেক্স যদি পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আসে তাহলে তারা হতে পারে। আর V4 আরে পাই তাহলে আরভি ইনফেকশন হয়ে গেছে। যদি আমি V1 থেকে V2 বা V3 পর্যন্ত এসটি ডিপ্রেশন পাই, একটু টল আর পাই,
তাহলে কিন্তু এটা পোস্টেরিয়র এমআই, সেটা সার্কামফ্লেক্স হতে পারে, আরসিও হতে পারে, পোস্টোল্যাটারাল ব্রাঞ্চ যেখান থেকে আসে তাই ম্যানেজমেন্ট করা দরকার, তাই না? কন্ট্রোল অফ কার্ডিয়াক ডিসকমফোর্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। রেপিড আইডেন্টিফিকেশন অফ পেশেন্ট হু আর ক্যান্ডিডেট ফর আর্জেন্ট রিপারফিউশন, যে কাকে আমাকে কি করতে হবে সে বুঝতে হবে। ট্রায়াজ অফ লো রিস্ক পেশেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন ইন দ্য হসপিটাল, অ্যাভয়েডেন্স অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসচার্জ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি বুঝতে না পারি কোন পেশেন্টটা খারাপ, তাকে চট করে ছেড়ে দিই, এই রোগী কিন্তু বলেছি না প্রথম 30 দিনে কিন্তু মৃত্যু হার অনেক, কাজে সেটা খেয়াল করতে হবে। আমি যেন আচমকা সিদ্ধান্ত নিয়ে ছেড়ে না। ট্রিটমেন্টে কি করি আমরা? সব জায়গায় সম্ভব এসপিরিন। আমার দেশে কিন্তু বিরাট প্রবলেম আছে। শর্ত কি? এই এসপিরিন তো নন এন্টেরিক কোটেড হতে হবে, চিউড হতে হবে, এটা তো পানিতে গিলে খেলে হবে না। আমার দেশে কি এন্টেরিক কোটেড ছাড়া কোনো এসপিরিন অ্যাভেলেবল না? অ্যাভেলেবল না। রেকিড অ্যান্ড কোলবেন্স ডিসপোজেবল এসপিরিন বানাতো, এখন সেটা আমার দেশে কোনো ফার্মা বানায় না। কেন বানায় না? মার্কেট তো খুব লিমিটেড, অল্প কয়টা এমআই পেশেন্টের জন্য, কে ইউজ করবে? তাহলে কি করবো আমরা? আমাদের যে ইকোস্প্রিন বা কার্ভাই নামে যেসব পাওয়া যায়, রুগীকে বলবো 75 মিলিগ্রামের ট্যাবলেটগুলো, 4টা ট্যাবলেট দাঁত দিয়ে কুড়মুড় করে চিবিয়ে চুষে খেতে হবে, কোনো কথাবার্তা নেই, মুখে একটু লাগবে খেতে হবে। ক্লোপিডোগ্রাম 300 মিলিগ্রাম দিতেই হবে। যদি আমি পিসিআই করতে যাই তাহলে 600 মিলিগ্রাম। যদি পিসিআই করার সুযোগ থাকে সেখানে কিন্তু আমরা প্লাস্টিক টিকাগুলো বিবেচনা করবো। আমার গ্রামাঞ্চলে বা গ্রাসরুটের জন্য কিন্তু আমার ক্লোপিডোগ্রামটাই কিন্তু ভরসা। নাইট্রিকটা কিভাবে দেব? সাবলিঙ্গাল দেব। ইন্ট্রাভেনাস দেওয়া যায়, যদি প্রয়োজন হয় পার্সিস্টেন্ট চেস্ট পেইন থাকে ওটা কিন্তু সিসিওতে সব জায়গায় দেওয়া যাবে। যদি হাইপোটেনশন থাকে তাহলে ভাই দেওয়া যাবে না, নাইট্রেট কিন্তু অনেক হাইপোটেনশন বাড়িয়ে দিবে, পেশেন্ট শকে চলে যাবে। আর কাকে দেওয়া যাবে? যদি কেউ সেক্সুয়াল ডিসফাংশনের জন্য ফসফোডাইএস্টার টাইপের ওষুধ ইউজ করে, তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে যদি নাইট্রেট দেই, প্রোফাউন্ড পারসিস্টেন্ট হাইপোটেনশন হবে। টালাডাফেল ইউজ করলে 48 ঘন্টা। এটা কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভ যদি আমরা মনে করি কোনো পেশেন্টকে, একটুখানি জিজ্ঞেস করে নেওয়া উচিত। মরফিন চেস্ট পেইন কন্ট্রোলের জন্য কি করতে পারি? মরফিন। এখন মরফিন কি আমার গ্রামে গঞ্জে এমনকি ডিস্ট্রিক্ট লেভেল সব থেকে অ্যাভেলেবল না, কিন্তু ইটস দ্য বেস্ট। মরফিন কিভাবে দিতে হয়? একটা অ্যাম্পুলে থাকে 15 মিলিগ্রাম। ওই 15 মিলিগ্রাম করতে হয় কি, 15 সিসি নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে 15 ml 15 মিলিগ্রাম, প্রত্যেক ml 1 মিলিগ্রাম। সেখান থেকে আমি 2, 3 বা 4 মিলিগ্রাম করে আমি দিব। একবারে 2 মিলিগ্রাম দিলাম বা 3 মিলিগ্রাম দিলাম, কমলো না, একটু পরে 10 মিনিট পরে আবার 2 মিলিগ্রাম দিলাম, এভাবে অল্প অল্প করে বাড়াতে হয়। খেয়াল করবেন যারা কোনো এডিকশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডোজ অনেক লাগে, তাদের কিন্তু মরফিন ইউজুয়াল ডোজে হয় না। অক্সিজেন কি দিতেই হবে? হবে, যদি অক্সিজেনের স্যাচুরেশনটা আমরা কম 90% কম। কতগুলো টার্ম আছে, এগুলো জাস্ট নামটা পরিচিত করার জন্য, এটা মনে রাখতে হবে না। ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, এটা বিভিন্ন ইয়েতে ইউজ করে, যে সময় রোগী প্রথম একজন ডাক্তার বা প্যারামেডিক বা যে কোনো ইমার্জেন্সি মেডিকেল পার্সনের সাথে সাক্ষাৎ করে, সেটা ডায়াগনোসিস, এস্টিমেট ডায়াগনোসিস। বাইরে করে কি তারা ইসিজির সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে ওটা ছবি তুলে পাঠায় দেয়। আমার দেশে কি তার কিছু না হোক, প্যারামেডিক কিন্তু ইসিজি করে আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে পারে। আমরা কিন্তু ওই জিনিসটা আমাদের দেশে তৈরি হয়ে যাচ্ছে। প্রাইমারি পিসিআই, আমি যদি শুরুতে আমি থ্রম্বোলাইটিক না দিয়ে যদি আমি পিসিআই করতে যাই, স্ট্র্যাটেজি কি, যে আমার ইনফ্যাক্ট রিলেটেড আর্টারি, যে আর্টারিতে হচ্ছে সেটা আমি মেইনলি করবো। রেস্কিউ পিসিআই কখন? আমি থ্রম্বোলাইসিস করেছি, স্টেপটোকানি দিয়েছি, রোগীর কিন্তু কাজ হয়নি, রোগীর এসটি এলিভেশন একদমই একই রকম আছে, তাহলে কিন্তু আমাকে রেস্কিউ পিসিআই যেতে হবে। রুটিন আর্লি পিসিআই কখন? আমি অ্যাঞ্জিওগ্রাম করব, আমি সাকসেসফুল থ্রম্বোলাইসিস হয়েছে, তারপরে বলা হচ্ছে প্রেফারেবল 2 থেকে 24 ঘন্টার মধ্যে পারলে তুমি অ্যাঞ্জিওগ্রাম করে পিসিআই করে দাও, রোগীর অনেক উপকার হবে যদি সম্ভব হয়। ফার্মাকোইনভেসিভ স্ট্র্যাটেজি, ফাইব্রিনোলাইসিস কম্বাইন্ড উইথ রেস্কিউ পিসিআই ইন কেস অফ ফেইল্ড থ্রম্বোলাইসিস অথবা রুটিন আর্লি পিসিআই। তার মানে আমি ফাইব্রিনোলাইসিস করেছি, কাজ হলেও কিংবা না হলেও
যদি 24 ঘন্টার মধ্যে তাকে আমি ক্যাথ ল্যাবে ঢুকিয়ে এনজিওগ্রাম করে ব্লকটা ভালো করে ছুটিয়ে দিতে পারি, সেটা রোগীর জন্য কিন্তু প্রাইমারি পিসিআই সমতুল্য উপকার করতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা বলছিলাম। এখন চাঁদপুরে ক্যাথ ল্যাব নেই, কিন্তু সেখানে কিন্তু চট করে একজন থ্রম্বোলাইসিস করে সে কিন্তু রাত্রেবেলাতেই ওকে পাঠিয়ে দিতে পারে ইয়ে করে, লঞ্চে করে, স্টেবল আছে পেশেন্ট সেই জন্য। পরের দিন সে কিন্তু যে কোনো একটা সরকারি হাসপাতালে, বিএসএমইউতে অথবা এনআইসিপিতে অথবা ঢাকা মেডিকেলে ঢুকলো, কিংবা একটা প্রাইভেট হসপিটালে গিয়ে সে এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করে ফেললো। এটা কিন্তু ফার্মাকো ইনভেসিভ স্ট্র্যাটেজি হয়ে গেল। আমরা কিন্তু প্রচুর পেশেন্ট এভাবে পাচ্ছিলাম, ঢাকার আশপাশ থেকে, নরসিংদী থেকে, মুন্সিগঞ্জ থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা, ব্রাউনবাড়িয়া থেকে আমরা কিন্তু পেশেন্ট পাচ্ছিলাম, এভাবে কিন্তু করেও দিচ্ছিলাম। হিপারফিউশন থেরাপি সব পেশেন্টেরই করতে হবে যদি 12 ঘন্টার নিচে হয়, এবং প্রাইমারি পিসিআই দিতে সবচেয়ে করে একদম ক্লাস 1 রেকমেন্ডেশন। যদি পেশেন্টের 12 ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু তাকে থ্রম্বোলাইসিস করা হয়নি, কিছুই হয়নি, রোগীর কিন্তু এখনো চেস্ট পেইন আছে, অথবা হাইপোটেনশন, অথবা লাংসে ক্র্যাপস আছে, অথবা একটু এরিথমিয়া হচ্ছে, তাকে কিন্তু আমি প্রাইমারি পিসিআই করতে পারি 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার উপরে, যেহেতু তার অনগোয়িং প্রবলেম আছে, পেশেন্ট কিন্তু স্টেবল না। এক্ষেত্রে আমি ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে প্রসিডিউর করার রিস্ক যতটুকু, তার থেকে বেনিফিট অনেক গুণ বেশি। ফাইব্রিনোলাইটিক থেরাপি আমরা বলছি আমাদের দেশে এটাই আসলে করতে হবে, বিশেষ করে প্রাইমারি পিসিআই তো করা যায় অল্প কিছু জায়গা, 90% 95% ক্ষেত্রে আমাকে কিন্তু ফাইব্রিনোলাইটিকে যেতে হবে। কোনটা দিব? ওরা বলছে প্রি হসপিটাল সেটিং এ দাও, তার মানে অ্যাম্বুলেন্সে দাও। আসলে অ্যাম্বুলেন্সে কোনটা দেওয়া যাবে? আমার দেশে কিন্তু সেই ওষুধ চলে আসছে, টেনেক্টেপ্লেজ, একটা ইনজেকশন চট করে দেওয়া যায়, ফাইব্রিন স্পেসিফিক। আমি এলটিপ্লেজ, রিটিপ্লেজ কথা বাদ দেন, টেনেক্টেপ্লেজ। প্রবলেমটা কি? ভয়াবহ দামি। 60,000 টাকা খরচ করে ওষুধ দেওয়া কঠিন ব্যাপার। উপকারটা কেমন করে? স্ট্রেপ্টোকাইনেসে 50 থেকে 60% ক্ষেত্রে এডিকুয়েট ব্লাড ফ্লো এস্টাবলিশ করে টিবি3 ফ্লো। টেনেক্টেপ্লেজে অলমোস্ট 90% ক্ষেত্রে। আচ্ছা, এমনকি 75 বছর বেশি বয়স, তার ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে। ওখানে কিন্তু স্ট্রেপ্টোকাইনেস দেওয়া যায় না, সেখানে টেনেক্টেপ্লেজ হাফ ডোজ করে দেওয়া যাবে। কার ক্ষেত্রে দিব না আমি? যদি অ্যাবসলিউট কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, মাথা থেকে শুরু করি। কোনো এক সময় মাথায় হ্যামোরেজ হয়েছিল, সারা জীবনের জন্য তার ফাইব্রিনোলাইটিক নিষেধ। অতি সম্প্রতি ইসকেমিক স্ট্রোক হয়েছিল, 6 মাসের মধ্যে দেওয়া যাবে না। আমার যদি ব্রেনে কোনো টিউমার থাকে বা মেলফরমেশন থাকে বা হেড ইনজুরি হয়েছে, কোনো একটা সার্জারি হয়েছে 1-2 মাসের মধ্যে, তাহলে কিন্তু করা যাবে না। আমার সিরিয়াস ব্লিডিং হয়েছে 1 মাসের মধ্যে বা ব্লিডিং ডিসঅর্ডার আছে, তাহলে কিন্তু দেওয়া যাবে না। আর কি রিলেটিভ, যদি আমার অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি থাকে, প্রেগনেন্সি হয় বা সবেমাত্র ডেলিভারি হয়েছে, এরকম পেশেন্ট হয়, তার ক্ষেত্রে কিন্তু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আমি বিবেচনা করব দিলে উপকার, না দিলে উপকার, কোনটা সেটা হিসাব করে দিব। প্রেশার যদি খুব বেশি থাকে, প্রেশার বেশি থাকলে কিন্তু আমি প্রেশার কমিয়ে তারপরে সময় যদি থাকে আমি কিন্তু স্ট্রেপ্টোকাইনেস বা টেনেক্টেপ্লেজ দিতে পারবো। আর এই যে ইনফেক্টিভ অ্যাডভান্স লিভার ডিজিজ ইত্যাদি ইত্যাদি। সিপিআর এর ক্ষেত্রে বলা হচ্ছে যদি আমার 15-20 মিনিটের বেশি যদি আমাকে সিপিআর দিতে হয়, তাহলে আমাকে ফাইব্রিনোলাইটিক দিতে একটু সাবধানে বিবেচনা করতে হবে। কোনটা? স্ট্রেপ্টোকাইনেস আমরা জানি 1.5 মিলিলিটার, আর টেনেক্টেপ্লেজটা আমাদের দেশে কিন্তু চলে আসছে। এখন যদি এমনটি হতো সারা দেশে গভর্নমেন্ট বলতো যে আমরা এটা কিনে এটা ফ্রি সাপ্লাই দিব, চিন্তা করা যাক। এই সাবকন্টিনেন্টে ফার্স্ট এমআই, ইউরোপিয়ান এবং আমেরিকায় ফার্স্ট এমআই বয়স হলো 65 অ্যারাউন্ড। আমার দেশে বয়সটা কত? 51-52। 10 থেকে 12 বছর 15 বছর আগে হয়ে যাচ্ছে। এখন 50-52 সেটা কোনো বয়স না রে ভাই। সবে মাত্র একটা থিতু হয়েছে একটা জায়গায়, তার ছেলেমেয়েরা বড় হচ্ছে, পড়াশোনা করছে, এখনো কিন্তু চাকরি বাকরিতে ঢুকেনি, তার রিটায়ারমেন্টের বয়স আসেনি। এই বয়সে আমার এমআই হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আমি হাফ পঙ্গু হয়ে যাব, পুরো পরিবার একটা ঝঞ্ঝার মধ্যে পড়ে যাবে।
এইটা যদি আমরা 10 একটি প্লেস দিয়ে 90% ফ্লো আমরা চালু করতে পারি 90% ক্ষেত্রে, আমার মাসল মাস বেশি থাকা মানেই তো আমার কর্মক্ষমতা বাঁচিয়ে রাখা। যদি কোনোভাবে এমন করা যেত যে সরকার যদি কিনে যদি এটা সাপ্লাই করতো, কত কোটি টাকা খরচ হবে? 10 কোটি বা 15 কোটি বা 20 কোটি, এর বেশি না কিন্তু। সারা দেশে এমআইআর কত হচ্ছে, এবং গ্রামীণগঞ্জে কিন্তু এটা তাহলে দিতে পারতো সবাই, এবং কত যে উপকার হতো। আমি কেন বলছি এই কথা? আমার তোমার সবার যারা শুনছেন তাদেরও তো আত্মীয় স্বজন আছেন, উপযুক্ত জায়গায় আছেন, ক্ষমতা সম্পন্ন জায়গায় আছেন। তা যদি সবাই মিলে সরকারকে যদি কনভিন্স করতে পারি যে প্লিজ 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 এটা কেনার ব্যবস্থা করেন, কোম্পানিকে ধরেন দাম কমাও, দাম কমিয়ে সরকারিভাবে কিনে এটা যদি অ্যাভেলেবল করা হয়, যে ফ্রি পাবে পেশেন্ট, কত যে উপকার হতো। এবং সেই উপকারটা কিভাবে? সেটা কর্মক্ষমতা বাঁচিয়ে রাখা। তার মানে দেশের যারা সক্ষম জনশক্তি তাদেরকে কিন্তু আমি বাঁচিয়ে রাখতেছি। এই 50-55 বছর এরা তো অ্যাক্টিভ, তারা কিন্তু কোন একটা জায়গায় অ্যাক্টিভলি কাজ করছে। তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলে, ভালো রাখতে পারলে এই দেশেরই লাভ, অর্থনীতির লাভ। সাকসেসফুল থ্রম্বোলাইসিস কিভাবে আমি বুঝবো? রিলিফ অফ চেস্ট পেইন সবচেয়ে ইম্পর্টেন্ট। আর কি, এসটি এলিভেশন শুরুতে যাচ্ছিল তার থেকে 50% কমে আসছে, অথবা রিপারফিউশন এরিথমিয়া। সেটা কেমন? বারবার পিভিসি হচ্ছে, জাংশনাল রিদম হচ্ছে, ইডিওভেন্ট্রিকুলার রিদম হয়, শর্ট রান অফ ভিটি হয়। ইডিওভেন্ট্রিকুলার রিদম আর ভিটি কিন্তু অলমোস্ট একই জিনিস। ভেন্ট্রিকুলার রিদম পিওএফ নাই, কিন্তু আইভিআর এর রেটটা হলো গিয়ে অ্যারাউন্ড 60 to 80-র মধ্যে, আর ভিটির ক্ষেত্রে রেটটা হলো 100-র উপর। আমার যদি ট্রপাই করতে পারি, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ট্রপাইটা বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। এটা হলো তার ওয়াশ আউট হয়ে যাচ্ছে। টিস্যু নেক্রোসিস যেটা হয়েছিল, সেই ব্লাডটা, সেই ট্রপোলিনগুলো চক্রের ব্লাডে গেছে, এই জন্য খুব তাড়াতাড়ি রাইজ করেছে। আবার সেটা ওয়াশ আউট হয়ে যাওয়া, ট্রপাই আর চুইয়ে যাচ্ছে না, চট করে চলে গেছে, সাকসেসফুল থ্রম্বোলাইসিস হয়েছে। সেজন্য ফলো করবে তাড়াতাড়ি। আমি ইকোতে দেখতে পারি ওয়ালবাসী অ্যাবনর্মালিটি, আর এনজিওগ্রাম করলে কথা নেই। এই কথাটা খেয়াল করি আমরা। বলা হচ্ছে transfer to a PCI capable center following fibrinolysis is indicated in all patients immediately after fibrinolysis. Class 1 level A evidence. MI হলে পরে, যদি নন এসটি MI হয়, হাই রিস্ক পেশেন্ট ফিচার থাকলে পরে তাকে আমি ক্যাথ ল্যাবে পাঠাবো। লো রিস্ক পেশেন্টে আমি ওষুধ দিয়ে দেব, পরে আমি ইটিটি করে দেখবো যে তার যদি আমি ইটিটি পজিটিভ হয় তাকে আমি ক্যাথ ল্যাবে পাঠাবো। কিন্তু এসটি এলিভেটেড এমআই হলে সব পেশেন্টেরই অ্যানজিওগ্রামে পাঠানো উচিত, ইভেন আফটার সাকসেসফুল থ্রম্বোলাইসিস। ওষুধ কি দিব? অ্যান্টিপ্লেটলেট সারা জীবন। ডিএপিটি বলা হচ্ছে 1 বছর দিতে, পিপিআই দিতে বলা হয়েছে সাথে। এখন একটা পেশেন্ট যদি এফ থাকে, সে বা তার ভালভ রিপ্লেস করা আছে, সে যদি আগে থেকে অ্যান্টিকোয়াগুলেশন পায়, যদি তার ওই ইন্ডিকেশন থাকে, সেই কারণে সে কিন্তু সেটা পেতে থাকতে হবে। বিটা ব্লকার সবাইকে দেওয়া উচিত, বিশেষ করে যদি পেশেন্টের হার্ট ফেলিয়ার এভিডেন্স থেকে বা এলভি ডিসফাংশন থাকে, যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। লিপিড লোয়ারিং এজেন্ট, হাই ইন্টেন্সিটি স্টাটিন, সেটা আবার কেমন কথা গো? হাই ইন্টেন্সিটি স্টাটিন হলো অ্যাটোভাস্টেটিনের ক্ষেত্রে 40 থেকে 80 মিলিগ্রাম, রোসুভাস্টেটিনের ক্ষেত্রে 20 থেকে 40 মিলিগ্রাম। এই দুটি আমরা বিবেচনা করি। এই যে খেয়াল করতে হবে, লিপিড লোয়ারিং এজেন্টের মধ্যে স্টাটিন ছাড়া অন্য কোনোটারই মর্টালিটি বেনিফিট দেখাতে পারা যায়নি কোনো স্টাডিতে। তাই যার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, এমআই হয়েছে, তার এলডিএল অত বেশি দেখছি না, তার ক্ষেত্রেও স্টাটিনই দিতে হবে খেয়াল করে, ইররেসপেক্টিভ অফ লিপিড প্রোফাইল। সেটা যদি কারো অনেক বেশি থাকে, সেখানে আমার টার্গেট হলো এলডিএলটা 70 নিচে আনবো। এখন যদি আমার শুরুতেই এলডিএলটা থাকে 100 মিলিগ্রাম, তাহলে তার 50% কমাতে হবে, তার মানে আমার টার্গেট তখন হবে 50। এটা কিন্তু খেয়াল করতে হবে। এইচ ইনহিবিটর ফার্স্ট 24 আওয়ারের মধ্যে দেওয়া উচিত যদি হার্ট ফেলিয়ার বা এলভি সিস্টেম ডিসফাংশন থাকে বা ডায়াবেটিস হয়, অথবা এন্ট্রিএমআই। ইনফিরিয়ামাইতে যদি শুধু পিওর ইনফিরিয়ামাই হয়ে পোস্ট ইনফেকশন না থাকে, এস ইনহিবিটর দেওয়াটা অত জরুরি না। এস ইনহিবিটর যদি না দেওয়া যায়, পেশেন্টের কাশি বা অনেকগুলো প্রবলেম থাকে, তাহলে আমি আরবি দিব, ভালসার্টান দেওয়া দিতে পারি। আচ্ছা, এমআরএ তার মানে স্পাইনোলেক্টর,
বিশেষ করে যাতে একটু ফেলিওর পেলভিস ডিসফাংশন আছে তাদের ক্ষেত্রে আমি বিবেচনা করব, প্রোভাইডেড তার ফেলিওর রেনাল ফেলিওর নাই বা হাইপারক্যালেমিয়া। ওষুধগুলার কার কেমন গুণ একটু দেখে নিই আমরা। Aspirin reduces mortality and reinfarction. Give immediately on presentation and daily thereafter. অ্যালার্জি থাকলে প্রোপিটাক্টল। হেপারিন দিতে বলা হচ্ছে, আমরা আগে নিয়ে কথা বলেছি। বিটা ব্লকার আমরা কথা বলেছি কেন, রিডিউস রিস্ক অফ এরিথমিয়া, রিইনফাকশন, রাপচার, ডেথ। আনলেস কন্ট্রাইন্ডিকেশন এক্সিস্ট আমরা দিতেই হবে। নাইট্রেট রিডিউস পেইন এন্ড ইসকেমিয়া, রিলিভ পেইন, রিডিউস পালমোনারি কনজেশন, বাট ডু নট প্রিভেন্ট ডেথ, do not reduce death rate. ACE inhibitor limit adverse alveolar remodeling, heart failure, death reduction করে। MI তো ফ্লাইট বেনিফিট দেয় এবং তার অ্যাসপিরিন বিটা ব্লকারের সাথে বেনিফিট এডিশন হয়। স্টার্টিং দিতেই হবে, রিডিউসড ইনফেকশন, ডেথ, মোর বেনিফিট when started early। আমরা কি করি, আমরা শুরুতে অ্যাসপিরিন দেই, ক্লোপিডোগ্রাল দেই এবং তাকে কিন্তু স্টার্টিং 80 মিলিগ্রাম দিয়ে দেয় অ্যাট্রোবাস্টাটিন অথবা রোসুবাস্টাটিন 40 মিলিগ্রাম ফার্স্ট ডোজ। তারপরে আমি একটু ডোজ কমিয়ে 40 মিলিগ্রাম অ্যাট্রোবাস্টাটিন বা 20 মিলিগ্রাম রোসুবাস্টাটিন দিয়ে ফোন মেনটেন করতে পারি। এখন গ্রামে যদি আমি থ্রম্বোলাইসিস করতে পারছি না, তাহলে কি করবো আমি বলি কি ভাই অ্যাসপিরিনটা খাওয়াও, ক্লোপিডোগ্রালটা খাওয়াও, ক্লেক্সিনটা অ্যাভেলেবল, লোমোরকের হেপারিনটা অ্যাভেলেবল, কত নামে পাওয়া যায়, 1/2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। 60 মিলিগ্রাম হলে 30 ইউনিট দিতে হবে, 60 কেজি ওজন হলে। যদি 80 কেজি হয় তো 40 মিলিগ্রাম দিতে হবে। একটা আইভি ডোজ দিতে হবে এবং একই সাথে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে আমি কিন্তু সাবকিউটেনিয়াস দিব, নাভির পাশে যে দেওয়া হয়। তার মানে আমি থ্রম্বোলাইসিস করতে না পারি, কিন্তু আমার কাছে তো অ্যান্টিকোগুলেশন আছে, ইফেক্টিভ অ্যান্টিকোগুলেশন আছে, যেটা তো ডেথ রেট কমাতে পারে, আমি সেটা দিব। সেটা কিন্তু তখন দেওয়ার নিয়ম হলো আমাকে আইভি দিতে হবে। আমি স্টেপটোকাইনেস দিতে পারছি না গ্রামে, আমি আইভি হেপারিন, লো মলিকিউলার হেপারিন দিব, হাফ দ্য ডোজ। সেই হাফ ডোজ কিন্তু এডিশনাল, কিন্তু এটা আমার যে 1 মিলিগ্রাম পার কেজি হিসেবে যে ডোজটা সেটা তো দিবই, তার এডিশন একটা ডোজ এক্সট্রা দিব আইভি। এবং খেয়াল করতে হবে কোনোভাবেই যেন এই অ্যাকিউট এমআই, নন এসটি এমআই, আনস্টেবল এনজাইনা বা যে এসটি এলিভেটেড এমআই, কোনোখানি যেন পেশেন্টকে দয়া করে কোনো ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া না হয়। কারণ আমি ব্লাড থিনার দিচ্ছি, অ্যান্টিকোগুলেন্ট দিচ্ছি, হয়তো বা পরে গিয়ে থ্রম্বোলাইসিস করছি, বিশাল হেমাটোমা হবে। আমি রুগী তখন গালি দিবে, ভালো হয়ে যাবে, বেঁচে যাবে, আমি যাওয়ার সময় গালিটাও দিয়ে যাবে। সেটা কিন্তু খেয়াল করতে হবে আমাকে। এবং এই যে পেশেন্টগুলাকে আমরা এইভাবে ট্রিটমেন্ট দিয়ে স্টেবল করে আমি যদি তাকে ইনভেসিভ প্রসিডিওরের জন্য চট করে পাঠিয়ে দিতে পারি, যেখানে ক্যাথল্যাব হচ্ছে, সবকটা মেডিকেল কলেজকে কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে ক্যাথল্যাব চালু করবে। হয়তো 5 বছর পরে দেখবো আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং জেলা শহরে হয়তো ক্যাথল্যাব শুরু হয়েছে, যেখানে এভাবে আমরা কাজ করতে পারবো। আমরা সেই সুদিনের অপেক্ষায়, কাজে আমরা মেন্টালি সেভাবে রেডি হতে হবে। কমপ্লিকেশন হতে পারে সেটা আমরা জানি, হার্ট ফেলিওর, এরিথমিয়া, মেকানিক্যাল ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, পেরিকার্ডিয়াল ভেনিরিজম। প্রগনোসিস কি, এইবার খারাপ কথাগুলো বলি। In almost 1/4 of all cases of MI, death occurs within a few minutes without medical care. 25% patient, 20 to 25%. ডাক্তারের কাছে আসি যাওয়ার কথা, বাসাতেই মারা যাচ্ছে। Half the death occurs within 24 hours of onset of symptom. তার মানে প্রথম 24 ঘন্টা চেস্ট পেইন শুরু থেকে খুব ইম্পর্টেন্ট। 40% of all affected patient die within the first month. যারা বেঁচে গেছে প্রথমে মরে নেয়, হসপিটালে আসে, 1 মাসের মধ্যে মারা যায়। এই জন্যই পোস্ট ডিসচার্জের সময় কি দিলাম, তাকে উপদেশ কি দিলাম, খুব ইম্পর্টেন্ট। The prognosis of those who survive to reach hospital is much better, with a 4-week survival of more than 85%. তাহলে আমার অ্যাকিউট করোনারি সিনড্রোম শেষ, অনেক বকবক করছি। এখন আরেকটা ছোট একটা ইমার্জেন্সি নিয়ে কথা বলি। আমি কোথাও অনেক সময় নিয়ে নিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই দুইটা নিয়ে একসাথে শেষ না করলে বাকিগুলা নিয়ে কথা বলা যাবে না, সেটা অন্য দিন। আপনি স্যার, আমরা স্যার শুনতেছি স্যার সবাই খুবই আগ্রহ সহকারে, এবং আপনি স্যার আপনার মতো করে স্যার শেষ করবেন। আমি তাই করছি। আমি কিন্তু আজকে এই দুটো নিয়ে কথা বলবো।
বাকি যে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া আছে, সিনকোপ আছে, কাজে এটা হয়তো এরপরে আর সেকেন্ড থার্ড লেকচারে গিয়ে ওগুলা পুরো কভার করবো। হাইপারটেনসিভ ক্রাইসিস, হাইপারটেনসিভ ইমার্জেন্সি হতে পারে, আরজেসি হতে পারে। হাইপারটেনসিভ ইমার্জেন্সি কি? These are situations in which severe hypertension, systolic 180 or more, diastolic 110 or more, is associated with acute target organ damage, which is often life-threatening, requires immediate but careful intervention to lower blood pressure, usually with intravenous therapy. Urgency key, acute severe elevation in blood pressure, but without evidence of ongoing end organ damage. They do not usually require admission to hospital, and BP reduction is best achieved with oral medication. এটুকু আমরা বুঝে নিলাম। আজকে যে আমি বক্তব্যটা করব সেটা কি, distinguish which hypertensive presentation require immediate therapy, describe appropriate therapy for each presentation, describe the risk of treatment, খুব ইম্পর্টেন্ট কিন্তু ট্রিটমেন্টের রিস্ক আছে, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কারেন্টলি অ্যাভেলেবল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। এখন এই যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলছি আমরা, নিউ অর প্রোগ্রেসিভ এন্ড অর্গান ড্যামেজ, সেটা মানে কি? আমি এন্ড অর্গানগুলো হিসাব করি, টপ টু বটম, ব্রেন, সিজার, খুব প্রেশার বেশি, তার সাথে খিচুড়ি হলো, কিংবা টিআই এর মতো হলো, অথবা স্ট্রোকই হয়ে গেল, কিংবা ব্লিডিং হলো, অথবা পেশেন্ট কনফিউজ, ডিসওরিয়েন্টেড, চিল্লাচিল্লি করতেছে, প্রেশার সাংঘাতিক বেশি, চিনতে পারতেছে না ঠিক মতো, তার মানে এনক্যাফালোপ্যাথি। এই জিনিসগুলা কিন্তু এন্ড অর্গান ড্যামেজের লক্ষণ। হার্টে কি হতে পারে? অ্যাকিউট পালমোনারি এডিমা, লাং ভর্তি পায়, অথবা অ্যাকিউট কনজেস্টিভ ফেলিওর, রোগী হাঁপাচ্ছে, সাংঘাতিক শ্বাসকষ্ট, পায়ে পানি, বুকে পানি এবং প্রেশারও বেশি, অ্যাকিউট করোনারি সিনড্রোম, চেস্ট পেইন উইথ সিভিয়ার হাইপারটেনশন। আমি সেটা অ্যাকিউট করোনারি সিনড্রোম, স্টিলেটেড এমআই, নন স্টিলেটেড এমআই, অথবা আনস্টিলেটেড, যেটাই হোক। ব্লাড ভেসেল কি হতে পারে? অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশন। বাকি অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া খুব একটা দেখি না আমরা, কিন্তু এটা কিন্তু হতে পারে। অ্যাকিউট কিডনি শাট ডাউন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউরিন বন্ধ হয়ে গেছে এবং রোগীর প্রেশার সাংঘাতিক বেশি। রেটিনায় কি? পেপলিডিমা, হ্যামোরেজ, রেটিনাল এডিমা, মেইনলি পেপলিডিমা, আর অ্যাক্লাম্পসিয়া। কি কি প্রেজেন্টেশন নিয়ে আসে? কার্ডিয়াকে অ্যাওর্টিক ডিসেকশন, হার্ট ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, অ্যাকিউট পালমোনারি এডিমা হতে পারে, আর ইসকেমিয়ার কথা বলেছি। রেনালে অ্যাকিউট রেনাল শাটডাউন অথবা হেমাচুরিয়া, বাকি অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। নিউরোলজিক সিভিটি হতে পারে, সেরিব্রাল হ্যামোরেজ, হেডেক, কনফিউশন, ভিজুয়াল লস ইত্যাদি নিয়ে আসতে পারে। আর চোখে আমরা বলেছি ট্রিটমেন্ট। প্যাথোফিজিওলজিটা কি? খুব ইম্পর্টেন্ট হলো দ্য রেট অফ চেঞ্জ অফ বিপি ডিটারমাইন্স লাইফ। তার মানে প্রেশার যদি গ্র্যাজুয়ালি ওভার উইকস টু মান্থস গ্র্যাজুয়ালি বাড়ে, তার থেকে প্রেশার যদি একদিন দুদিনে কোনো কারণে হঠাৎ করে বেড়ে যাওয়ার টেন্ডেন্সি হয়, তাহলে কিন্তু আমার হাইপারটেনসিভ ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হবে বেশি। ক্রনিক হাইপারটেনশন লোয়ার প্রবাবিলিটি হয় কি? বিষ খেতে খেতে বিষ হজম। আমার প্রেশার সবসময় বেশি, আমার নর্মাল প্রেশার থেকে 160-100, তো আমার 180-100 হলে আর কতটুকু বেশি হলো? ওইদিকে 20 পারলো, এদিকে 10 পারলো, আমার কিছুই হবে না। কিন্তু আমার প্রেশার থাকে 120-80, আমার ক্ষেত্রে কিন্তু 160-100 হলেই আমার কিন্তু সিভিয়ার প্রবলেম হতে পারে। কাজে ক্রনিক হাইপারটেনশন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি একটু কমে যায়। কেন? অ্যাডাপটিভ ভাস্কুলার চেঞ্জেস দ্যাট প্রোটেক্ট দ্য এন্ড অর্গানস ফ্রম অ্যাকিউট চেঞ্জেস ইন ব্লাড প্রেশার। কাজে যারা প্রিভিয়াসলি নর্মোটেনসিভ, যেমন অ্যাক্লাম্পসিয়ার ক্ষেত্রে বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে দেখি, তাদের কিন্তু অনেক কম ব্লাড প্রেশারেও সাইন সিমটম ডেভেলপ করতে পারে। এমনকি যার প্রেশার ইউজুয়ালি 90/60, আমাদের গ্রামগঞ্জে মহিলাদের যেটা হয়, তার 140-90তেও কিন্তু আমরা অ্যাক্লাম্পসিয়ার মতো সাইন সিমটম পেতে পারি। সো রিমেম্বার দিস, যে প্রেশারের আগে কেমন ছিল, এখন কি হয়েছে, এই চেঞ্জটুকু বেশি ইম্পর্টেন্ট দেন অ্যাকচুয়াল লেভেল। এখন সেলুলার লেভেলে কি হচ্ছে? এন্ডোথেলিয়াল রোগ। এন্ডোথেলিয়াল কিন্তু একটা খুব অ্যাক্টিভ অর্গান,
অর্গান বলছি আমরা, খেয়াল করে দেখো, এটা কিন্তু ভেসোডাইলেটর সিক্রেট করছে সবসময় নাইট্রিক অক্সাইড প্রোস্টাসাইক্লিন। অ্যাকিউট যদি কোনো কারণে প্রেশার বাড়ে তাহলে কিন্তু তার অ্যাকিউটলি তার ফেইলিওর হয়, এন্ডোথেলিয়াম একদম ড্যামেজ হয়ে সে শাটডাউন করে যায়, কাজ করে না, ভেসোডাইলেটর দেয় না, কাজে প্রেশার আরো বাড়তে থাকে। সাডেন ইনক্রিজ ইন ভেসোরিঅ্যাক্টিভিটি, কেন? খুব বেশি নরএপিনেফ্রিন সিক্রেশন হলো, ফিওক্রোমোসাইটোমা, অ্যানজিওটেনসিন 2 সিক্রেশন হলো, রেনাল কোনো কারণে একটু শাটডাউন হলো, এবং তাতে যদি অ্যাক্টিভেশন অফ রেনাল অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যদি অ্যাকিউটলি অ্যাক্টিভেটেড হয় তাহলে কিন্তু খবর আছে। অ্যানজিওটেনসিন 2 খুব পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর, এবং তাতে কিন্তু পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। প্রেশার মানে কি? কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স, তার মানে প্রেশার তাহলে সাংঘাতিক বেড়ে যাবে এবং তাহলে হাইপারটেনসিভ ইমার্জেন্সি তৈরি হতে পারে। এই যে অ্যানজিওটেনসিন 2 ডাইরেক্ট সাইটোটক্সিসিটি টু ভেসেল ওয়াল, যদি কোনো কারণে এটা বেশি হয়, মেকানিক্যাল স্ট্রেচিংয়ে ভাস্কুলার ড্যামেজ হতে পারে, ইনফ্ল্যামেশনে ভাস্কুলার ইমার্জেন্সি তৈরি হতে পারে, অ্যান্ড লস অফ এন্ডোথেলিয়াল ফাংশন, সেটি বলা হচ্ছে। পারমেবিলিটি তার বেড়ে যায়, তার লোকাল যে ফাইব্রিনোলাইসিস সেটা ইনহিবিশন হয়ে যায়, কোগুলেশন কাসকেড অ্যাক্টিভেটেড হয়ে যায়, তার মানে নানা দিকে ড্যামেজ হয়ে আমার সিস্টেমের মধ্যে একটা রেজিস্ট্যান্স সিস্টেম তৈরি হয়ে যায়। আমরা দেখি এখানে ছবিটা, ব্লাড প্রেশার বেড়েছে, অটো রেগুলেশন ফেলিয়ার করে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তে থাকে, ভেসোকনস্ট্রিকশন বাড়ে, এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, তাতে ইসকেমিয়া হয়, তাতে টার্গেট অর্গানগুলো ড্যামেজ হয়, সেটা ব্রেনে, হার্টে, কিডনিতে, চোখে, কোথায় না অনেক জায়গাতে কিন্তু হয়ে যায়। এবং সেটা কারা আরো অ্যাক্টিভেট করছে? একটা কোগুলেশন কাসকেড অ্যাক্টিভেট হচ্ছে, ওদিকে রাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অ্যানজিওটেনসিন 2 তৈরি হচ্ছে, সেটা আরো প্রেশার বাড়াচ্ছে। থেরাপিউটিক কনসিডারেশন, আমাকে কি করতে হবে? নিড ফর র্যাপিড রিডাকশন, এইখানেই শর্ত আছে। কত র্যাপিড আমরা কথা বলবো পরে। পটেনশিয়াল কমপ্লিকেশন অফ থেরাপি, এইটা খুব ইম্পর্টেন্ট। প্রিভিলেন্স অফ সেরিব্রাসকুলার ডিজিজ অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ, আমার অলরেডি স্টেনোটিক লিশন আছে। প্রেশার বেশি দিয়ে, বিশেষ করে ব্রেনের ক্ষেত্রে যেটা হয়, বেশি প্রেশারে সেটা দিয়ে কোনো মতে ব্লাডটা ঢুকছিল, এখন একটা স্ট্রোকের মতো হয়েছে বা এনকেফেলোপ্যাথি, আমি দেখে খুব অ্যাগ্রেসিভলি রোগীকে ভালো করে দিলাম, প্রেশারটা কন্ট্রোল করে দিলাম, তাহলে কি হবে? ওই যে ঠেলা ধাক্কা যে ব্লাডটা ঢুকছিল ইসকেমিক রিজিয়নে, তা কিন্তু আর ঢুকবে না, তার মানে আমি একটা ইসকেমিক স্ট্রোক তৈরি করে দিলাম, অথবা যে ইসকেমিক স্ট্রোকটা ছিল সেটা আরো খারাপ করে দিলাম। অল্টার সেরিব্রাল অটো রেগুলেশন, এটা নিয়ে আমরা কথা বলবো। ইম্পেয়ার্ড ব্যারো রিফ্লেক্স, ব্লাড ভিসকোসিটি বেড়ে যায়, কারণ ওই পারমিবিলিটি বেড়ে ফ্লুইড কিন্তু ভেসেল থেকে চলে যায়, হিমোকনসেন্ট্রেশন হয়, তার মানে ছোট ছোট ভেসেলগুলো সব কিন্তু হিমোকনসেন্ট্রেশন হয়ে ছোট ছোট মাইক্রোথ্রম্বাই তৈরি হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্স কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। অ্যাবিলিটি টু ইনক্রিজ অক্সিজেন এক্সট্রাকশন, ব্লাড ফ্লো স্লো হচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে, এবং এটা কিন্তু আরো প্রবলেম তৈরি করছে, কিন্তু ফ্লো তো আমার ওরকম নাই। পিপি তো কমাবো বলছি, কতটুকু কমাবো? বলা হচ্ছে লোয়ার লিমিট মিড আর্টারিয়াল প্রেশারে 25% বেশি কমায়ও না। তার মধ্যে আবার কথা আছে, যদি ক্রনিক হাইপারটেনসিভ হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে যদি আমরা 11 বা 10 থেকে 20% কমাই তাহলে কিন্তু ওই লিমিটে চলে যায়, 25%ও না, কিন্তু তার নিচে নামালে রোগী কিন্তু ইসকেমিক হয়ে যাচ্ছে। 50% পেশেন্ট হ্যাড লোয়ার লিমিট অ্যাভাব ইউজুয়াল মিন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মোস্ট ইসকেমিক কমপ্লিকেশন ডেভেলপ উইথ রিডাকশন গ্রেটার দেন 20 to 30%। এটা খুব বেশি প্রবলেম, যেটা যে স্ট্রোকের পেশেন্ট আসে প্রেশার বেশি দেখে সাবলিঙ্গুয়াল নিফিডিপিন দিয়ে, মাশাআল্লাহ রোগী তো হাইড্রোজেনের প্রায়ণের কথা 3 মাস পরে মোটামুটি ওকে মৃত্যুর দিকেই ঠেলে দিই আমরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাও। কত রোগীর যে ক্ষতি করেছি আমরা জানি না। ব্লাইন্ডনেস, প্যারালাইসিস, coma, death, MI, all this can occur if we reduce the pressure too much. কি বলা হচ্ছে? Do not lower BP more than 20% over the first 1 to 2 hours. 20% total pressure. তারপরে যদি আমার 240 হয় প্রেশার, তো 240 20% কত হয়? 20 40, আরো ধরলাম 5 45, তার মানে আমার 180 90 95% বেশি কিন্তু আমার কমানোর দরকার নাই।
তাহলে তো প্রেশার অনেক বেশি থাকলে 180-র উপরে ঠাকুর বাবা, চট করে কমায় না, ধীরে ধীরে। ডিক্রিজিং ডায়াস্টোলিক প্রেশার অফ 110, তাতেও কিন্তু রুগী কিন্তু সেফ না, ক্ষতি হতে পারে। আমি 110-এর নিচে যেন না যেটা খেয়াল রাখতে হবে। অথবা আমি মনে করি পেশেন্টের নর্মাল ছিল আগে 95, আমি 95 নিয়ে আসি, সাধু সাবধান, ক্ষতি করে ফেলছো বন্ধু, করোনায় কাজ। আমাকে ওই 110 পর্যন্ত এনে থামতে হবে, তারপরে স্লোলি কমাতে হবে, 2-3 দিনে কমায়, এবং নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা খুব ভালো করে ক্লোজ করতে হবে, মানে অবজার্ভ করতে হবে, নইলে কিন্তু রোগীর ক্ষতি করে ফেলবো আমরা। সোডিয়াম নাইট্রোক্সাইড ভেরি ইফেক্টিভ, নট অ্যাভেলেবল, সো ফরগেট ইট। ইফেক্টিভ কেন? এটা কিন্তু বোথ আর্টারিওলার অ্যান্ড ভেনাস ডাইলেটেশন, এবং এটা ডোজের সাথে আমি ডোজ দিয়ে প্রেডিক্ট করতে পারবো এইটুকু প্রেশার কমবে, খুব ইজি, কিন্তু এটা পাওয়া যায় না, এটা একটা মুশকিল। নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন আইভি দিতে পারলে তো খুব ভালো হয়। আমার তো বলা হচ্ছে যে এখানে নাইট্রোগ্লিসারিন দিয়ে কন্ট্রোল করতে পারলে ভালো, কারণ আমি আছি উপজেলা লেভেলে বা ইউনিয়ন লেভেলে, একটা হাইপারটেনসিভ ক্রাইসিস পেশেন্ট নিয়ে আসতো, তাকে কি করবো? সাবলিকুয়ার নাইট্রেট জিব্বানি স্প্রে যেটা দেই, সেটা যদি 5 মিনিট পরে পরে যদি আমি 2 চাপ করে দেই, এটা কিন্তু প্রেশার অনেকখানি কমাতে পারে। কতটুকু কমাতে পারে? যদি আইভি দেই 30% পর্যন্ত কমাতে পারে। আমি যদি সাবলিঙ্গুয়াল দেই অন্তত 15-20% তো কমাতে পারবো। প্রবলেম হলো এটা কিন্তু থাকবে না, সাবলিঙ্গুয়াল নাইট্রেট কিন্তু ইউজ হয়ে যাবে, চট করে কমে যাবে, কাজে 5 মিনিট পর দিতে হবে, একটু মনিটর করতে হবে। এবং যখন দেখবো যে কমে আসছে, প্রেশারটা একটা লেভেলে আসছে, আমার টার্গেট লেভেলে কাছাকাছি, তখন 5 মিনিট পরে না দিয়ে 10 মিনিট পর দিই। এটা তো অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল, আমি অন্তত এটা তো করতে পারবো। আর যদি আইভি দিতে পারি, এক্সেলেন্ট, এটা কিন্তু খুব ইজিলি দেওয়া সম্ভব, এবং এটা খুব প্রেডিক্টেবল ওয়েতে এটা প্রেশার কমে। দুটোই র্যাপিডলি কাজ করে, তবে একটা জায়গায় সাবধান, নাইট্রোগ্লিসারিন যদি পেশেন্টের সেরেব্রাল কোনো ফিচার থাকে, তাহলে এটা ইউজ না করাই ভালো। কেন? ভেসোডাইলেট করে ইন্ট্রাকার্ডিয়াল প্রেশারটা আরো বাড়িয়ে দিতে পারে, তাতে ওখানে সেলুলার ড্যামেজ বেশি অথবা সেরিব্রাল ইডেমা বেশি হতে পারে। কাজে ওই জায়গাটা ছাড়া, স্ট্রোক এবং হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি গ্রুপ ছাড়া, হ্যামোরেজ ইন্ট্রাক্রানিয়াল হ্যামোরেজ গ্রুপ ছাড়া অন্যান্য জায়গায় কিন্তু আমি নাইট্রোগ্লিসারিন ইউজ করতে পারি, বা নাইট্রোপ্রোসাইড। নিফিডিপিন সাংঘাতিক ইফেক্টিভ, র্যাপিড অনসেট অফ অ্যাকশন 5 থেকে 20 মিনিটের মধ্যে, এবং দেখা যাচ্ছে আমরা নিফিডিপিন তেল হিসাবে সাবলিঙ্গুয়ালে দিতে পারি। প্রবলেম হলো এটা প্রোফাউন্ড হাইপোটেনশন করতে পারে, রিফ্লেক্স কার্ডিয়াক স্টিমুলেশন করতে পারে, এবং যে রেপিড যদি কমে, পেশেন্ট যদি মাঝবয়সী হয়, তার যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে, এই যে প্রেশারটা কমবে, এই রেপিড কমে যাবে, বিশেষ করে ডায়াস্ট্রিক প্রেশার কমে গেল, করোনারি আর্টারি পারফিউশন হবেই না, তাহলে একটা এমআই হয়ে যাবে। ছিল হাইপারটেনসিভ ইমার্জেন্সি হার্ট ফেলিওর, তারপরে দিলাম আমি একটা এমআই করে, রোগীর 12টা বাজায় দিলাম। এই জন্য নিফিডিপিন ইউজটা আজকাল না করা হয়েছে। শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে এই সাবলিঙ্গুয়াল নিফিডিপিন কিন্তু ইউজ করা যায়, কারণ তাদের ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স খুব নাই। অন্যদের ক্ষেত্রে আমরা এটা সহজ ইউজ করবো না। দেখা 1996-এ গ্রসম্যানের একটা ইয়ে বলেছিলেন, একটা হেডলাইন দিয়েছিলেন, শুড এ মরাটোরিয়াম বি প্লেসড অন সাবলিঙ্গুয়াল নিফিডিপিন ক্যাপসুল given for hypertensive emergency and acute emergency? Acute emergency মানে hypertensive urgency। কেন? তারা দেখলে আরে এটা ইউজ করতে মানুষের ক্ষতি করছি আমরা। Inappropriate physician habit in prescribing nifedipine capsule in hospital inpatient, এটা আমাদের দেশে 1996 এরা করেছেন। হ্যাঁ, অর্ডার ওভার ফোন অনেকেই দেওয়া হচ্ছে, এটা আমেরিকাতে তারা দেখেছে, এবং নো এভিডেন্স, যে বেডসাইড ইভালুয়েশন করে দেখা হয় না যে এটা কি কাজ করে কি না করে, এবং কোনো ফলো আপ নাই। কাজে আমরা এই অভ্যাসটা ছেড়ে দিব, সাবলিঙ্গুয়াল নিফিডিপিন ইউজ করবো না। তাহলে কি ইউজ করবো? লেবিটালো। এটা কিন্তু আমাদের দেশে আইভি এবং ওরাল দুটি পাওয়া যাচ্ছে, চমৎকার ওষুধ কিন্তু এটা। আলফা বিটা ব্লকার, র্যাপিড ইফেক্টিভ, যদি আইভি দেওয়া হয় 5 মিনিটের মধ্যে কাজ করে, 10 মিনিটের মধ্যে পিকে চলে যায় এবং থাকে। কিভাবে দেওয়া যায়? আইএম দেওয়া যায়, আইভি দেওয়া যায়। ইউজার ডোজ কি?
আইভি দিতে গেলে 20 মিলিগ্রাম আইভি দিলাম, তারপরে আমি ইনফিউশন দিব। ইনফিউশন কিভাবে? 50 মিলিগ্রাম অ্যাম্পুল পাওয়া যায়, আমি 50 মিলিগ্রাম অ্যাম্পুলের সাথে ওটা 10 ml থাকে, আরো 40 ml নর্মাল স্যালাইন নিয়ে 50 ml 50 মিলিগ্রাম, সেটা নিয়ে আমি যদি ইনফিউশন পাম্পে দিতে পারি বা মাইক্রোবে দিতে পারি, এই হিসাবে যে আমি 5 থেকে 25 মিলিগ্রাম পার আওয়ার আমি ডোজটা ওইভাবে হিসাব করে ডোজটা বাড়ালাম কমালাম ইচ্ছা মতো আমি করতে পারি। এবং এটা খুব ডোজ রিলেটেড, আমি ইচ্ছা মতো দিতে পারি, 300 মিলিগ্রাম ডোজ পর্যন্ত দিতে পারি, অথবা আমি ওটা যদি না পারি আমি একটু পরে পরে আইভি রিপিট দিতে পারি। 20 মিলিগ্রাম দিলাম, 15 মিনিট পরে প্রেশার দেখে আরো 20 মিলিগ্রাম দিলাম, তারপরে আবার 15-20 মিনিট পরে আবার 20 মিলিগ্রাম দিলাম। এরকম করে যখন দেখেন যে প্রেশারটা কমে আসছে তখন থামলাম, কারণ 2-4 ঘন্টা তার এফেক্টটা থাকবে। তখন মুখের একটা ওষুধ শুরু করে দিলাম, সেই ওষুধ পেটে গিয়ে হজম হয়ে কাজ করতে 2 ঘন্টা সময় নেবে, ওই 2 ঘন্টা আমাকে এই লেবেটালোল আইভি কিন্তু আমাকে প্রোটেকশন দিবে। আর আইভি দিতে পারলে কোথায় নেই। ডায়াজক্সাইড ভেরি ইফেক্টিভ ড্রাগ, নট অ্যাভেলেবল, সো আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট ইট। হাইড্রালাজিন এটা খুব একটা পাওয়া যায় না, কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হাইপোটেনসিভ ইফেক্টটা আনপ্রেডিক্টেবল এবং একটু স্লো কাজ করে, হার্ট রেট বাড়ায়, কার্ডিয়াক বাড়ায়, কাজে কার্ডিয়াক ইমার্জেন্সিতে এটা দেওয়া যাবে না। আর সেরিব্রাল অটো রেগুলেশনের উপরে ঝামেলা আছে। ক্লোরিডিন সেন্ট্রালি অ্যাক্টিভ, রিডিউস সিম্পথেটিক টোন টু হার্ট এন্ড পেরিফেরাল ভেসেল, ভালো, তাহলে দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে, তবে এটা স্লো কাজ করে। 30 to 60 মিনিটে 2-4 ঘন্টায় গিয়ে পিকে উঠে থাকে অনেকক্ষণ, কিন্তু এটা ঘুম তৈরি করে, কাজে নিউরোলজিক অ্যাসেসমেন্ট করতে ঝামেলা হয়। এটা কখন দিব? একদম না পারতে সহজে দিব না। এই সিলভিটার আইভি অ্যানাপ্রিল অ্যাভেলেবল না, কিন্তু ওরাল ক্যাপটোপ্রিল ইজ এ ভেরি গুড ড্রাগ এন্ড ইটস ভেরি কুইকলি অ্যাক্টিং। ওরাল ক্যাপটোপ্রিল আমরা কিন্তু অনেক সময় বলা হয় এটা সাবলিকুলে কিছুটা কাজ করতে পারে, রুগিয়ে বলবো এটা চিবিয়ে খেয়ে ফেলতে, কিছু চিপা থেকে গেল আর কিছু পেটে গিয়ে এটা চট করে কাজ করবে। এবং তবে হাইপ্রেসি ইমার্জেন্সিতে এটার এক্সপেন্স অত বেশি না। আর প্রবলেম হলো যে এটা প্রেশারটা টাইট কাজ করছে কি করছে না এটা শিওর হয়ে বলা যায় না, তবে সেরিব্রাল অটো রেগুলেশন এটা ভালো ইফেক্ট। এই ফেন্ডোলাপাম্প কখন? বিশেষ করে যদি অ্যাকিউট রেনাল শাটডাউন হয়, এটা কিন্তু খুব ভালো কাজ করে। নিকার্ডিপিন এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আইভি এজেন্ট, এটা সেরিব্রাল কারণগুলো এটা দেওয়া যায়, খুব ভালো ওষুধ, নট অ্যাভেলেবল এই দুটি। এবার আসি কাজের কথায়। হোয়াট এভার অ্যামলোডিপিন, নিফিনিপ তো দেওয়া যাবে না, তাহলে আমি কি করব? আমি কোনটা দিব? আমি কি বলি, আমার উপজেলা লেভেলে আমার কাজ করতে হবে, কি করব? আমি যদি সেরিব্রাল কারণ যদি না হয়, সেরিব্রাল কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা প্রেশার কম বলি, সেটা আমরা দেখাচ্ছি পরে। অন্যগুলো এটা আমার কমাতে হবে, আমি অ্যামলোডিপিন কিন্তু খাওয়াই দিতে পারি। অ্যামলোডিপিন ভেরি ইফেক্টিভ, ভেরি প্রেডিক্টেবল, এবং এই এর জন্য ইন জেনারেল ইট ওয়ার্কস ভেরি ওয়েল। 8 ঘন্টার মধ্যে কাজ করা শুরু করে, এই 8 ঘন্টা কি করব? আমি কিন্তু সাবলিঙ্গুয়াল নাইট্রেট স্প্রে দিয়ে কন্ট্রোল করতে পারি অ্যামলোডিপিন অ্যাকশনটা আসা পর্যন্ত। আচ্ছা, তার সাথে আমি ক্যাপটোপ্রিলটাও দিতে পারি, এই দুটো দিয়ে কিন্তু আমি কিন্তু কাজ করতে পারি। আমার দেশের জন্য যা অ্যাভেলেবল সেটা দিয়ে তো আমাকে হিসাব করতে হবে। আমি নিকার্ডিপিন নেই, ফেন্ডোলাপাম নেই, নাইট্রোপ্রোসাইড নেই, আইভি নাইট্রেট সব জায়গায় দিতে পারবো না, লেবেটালোলটাও আইভি সবসময় মুশকিল, এটা তো দিতে পারবো। আর লেবেটালোলের সুবিধা হলো কার্ডিয়াক ইমার্জেন্সিগুলায় বিটা ব্লকারের যে ইফেক্ট আমি সেটা পাচ্ছি, কার্ডিয়াকগুলার ক্ষেত্রে কিন্তু ওটা মানে নাইট্রেট এবং লেবেটালোল এই দুইটা প্রেফার্ড ড্রাগ, উই শুড রিমেম্বার দ্যাট। যদি হার্ট ফেলিওর যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই ইনহিবিটরগুলা, অ্যামলোডিপিন কিন্তু হার্ট ফেলিওর ক্ষেত্রে মোটামুটি নিউট্রাল কাজে ইউজ করা যেতে পারে, কিন্তু নাইট্রেট এবং এই ইনহিবিটর প্রেফার্ড ড্রাগ, তার সাথে ডায়াবেটিকটা আমার ফেলিওরের জন্য দেওয়াই যায়। স্পেসিফিক কি করব? Abrupt sustained increased BP which exceeds the limits of cerebral autoregulation. Cerebral autoregulation কত পর্যন্ত? মিন আর্টেরিয়াল প্রেসার 150 থেকে 200 পর্যন্ত ব্রেন কিন্তু ভালোই সামলাতে পারে। কি হয়? ভেসেস স্পাজম হয়, ভেরিয়েবল এডেমা হয়, হ্যামোরেজ হয়। প্রেজেন্ট করে কিভাবে? হেডেক, নাউসিয়া, ভমিটিং, কনফিউশন, কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে, আছে নেই, হাতে আছে পায়ে নেই, এরকম হতে পারে, পেপলিডিমা হতে পারে। বিপি কমার সাথে সাথে এগুলো কমে আসে, এটা হলো এনকেফেলোপ্যাথি, পার্মানেন্ট ড্যামেজ না। এইবার একটু
থিওরিতে যাই আমরা, ফিজিওলজি। সিবিএফ, সেরিব্রাল ব্লাড ফ্লো হলো সেরিব্রাল পারফিউশন প্রেশার আর সেরিব্রাল ভাস্কুলার ডিসটেন্স, দুটার উপর নির্ভর করে। পারফিউশন প্রেশার কিসের উপরে? মিন আর্টারিয়াল প্রেশার মাইনাস ইন্টারক্রেনিয়াল প্রেশার। আর মিন আর্টারিয়াল প্রেশারটা কি? ডায়াস্টলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। and cerebral autoregulation 50 to 150 থাকতেছে, অটোরেগুলেশন কিন্তু ম্যানেজ করতেছে। তার মানে আমার 70/40 থেকে 190/130 এই রেঞ্জ পর্যন্ত কিন্তু ব্রেইন রোগী কিন্তু অজ্ঞান নাও হতে পারে, একটু কনফিউজ থাকতে পারে, ব্রেইন কিন্তু কাজ চালায় যাবে, অটোরেগুলেশন করে সাপ্লাইকে কোনোর মধ্যে চালিয়ে নিবে। বাট উই হ্যাভ টু রিমেম্বার মিডল ইস্ট এল্ডারলি পেশেন্ট, আমার তো অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিসিজ তো হার্টে বা পেন ভাস্কুলার না, ব্রেইনে তো হয়। সেটা যদি থাকে তাহলে প্রেশার ফ্ল্যাকচুয়েশন এত ভালো সহ্য করতে পারবে। অটো রেগুলেশন দেখেন, ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্টে এই ডিপ প্ল্যাকটা হলো ইউজুয়াল যে ফ্যাক্টর যে এখানে লেভেলে থাকে 50 to 100 এর মধ্যে। ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে এটা কিন্তু ডান দিকে শিফট করে যাচ্ছে, শিফট টু দ্য রাইট। ক্রনিক হাইপারটেনসিভ ক্ষেত্রে যদি ব্রেইন হেমোরেজ হয়, ইনফার্ক্ট হয়, ব্রেইনে ট্রমা হয়, সেরিব্রাল এডিমা হয় এবং বয়সের সাথে, তার ফলে হয় কি, some hypertensive suffer decreased cerebral blood flow at a mean arterial pressure higher than 120. তার মানে এদের ক্ষেত্রে প্রেশার অনেক বেশি লাগে, নইলে কিন্তু ব্লাড ফ্লো যায় না। সেরিব্রাল পারফিউশন প্রেশার বিলো যদি লোয়ার লিমিটে চলে আসে তাহলে আমার হাইপোপারফিউশন হবে, ইসকেমিয়া হবে, স্ট্রোক বাড়বে। যদি আপার লিমিটের উপরে চলে যায় তাহলে ভেসোডাইলেশন হয়ে ব্রেক থ্রু ইডিমা হবে, হ্যামোরেজ হবে, সিউডোস্পাজম হয়, ফ্লুইড এক্সট্রাভেসেশন হয়, সেরিব্রাল এডিমা হয়ে যায়। The hypertension differential diagnostic: stroke, intracranial hemorrhage, intracranial mass, encephalopathy due to drugs or infection or uremia. এই জায়গাটায় আমরা সবাই কনফিউজ থাকি, আমি নিজেও কনফিউজ ভাই, তোমাদের কথা কি বলবো। নিড ফর বিপি থেরাপি কন্ট্রোভার্সিয়াল কেন? রিব্লিড বা হেমোরেজিক ট্রান্সফরমেশন হয়, ইনক্রিজ ইডিমা হয়, ইন্ট্রাক্রানিয়াল প্রেশার বাড়ে, তাহলে আমরা বিপি থেরাপি দেবো কি দেবো না? মনে তো হচ্ছে দেওয়া উচিত। প্রবলেম হলো স্ট্রোকের পরে হাইপারটেনশন ইজ অফটেন ট্রানজিয়েন্ট, দিস ইজ এ ফিজিওলজিক রেসপন্স। রক্ত বন্ধ হয়ে গেছে, ব্রেইনের ভেসেলগুলো চাচ্ছে প্রেশার বাড়িয়ে ঠেলা ধাক্কা দিয়ে ওখানে ব্লাড ঢুকাতে। দিস ফিজিওলজিক রেসপন্স ইজ রিজলভ স্পন্টেনিয়াসলি। আমি যদি বিপি রিডাকশন করে দিই ইনঅ্যাডভান্টেডলি, দ্যাট মে কজ ইসকেমিক নিউরোলজিক ডিটেরিয়েশন। ইসকেমিক পিনাম্বরা যেটা আছে, যে অ্যাকিউট ইসকেমিয়ার জোনের আশেপাশে একটা হাইপো ইসকেমিক জোন থাকে, সেটা বেড়ে যাবে। সেরিব্রাল অটোরেগুলেশন যে রাইট শিফটেড হয়, তার মানে মিন আর্টারিয়াল প্রেশার বেশি না রাখলে পরে ওখানে কিন্তু ব্লাড ফ্লো যাবে না। কাজে কশাস রিডাকশন অফ ভেরি হাই বিপি। কত হাই? আচ্ছা, এটা আমরা বলছি পরে। সাবআরাকিনোয়েড হ্যামারেজ 20% ডিপ্লিট উইদিন 2 উইক, 24 আওয়ারের মধ্যে বেশি হয় এর মধ্যে। যদি সিস্টোলিক প্রেশারটা 160 উপরে থাকে বা মিন আর্টারিয়াল প্রেশার 110 উপরে থাকে তাহলে হবে। প্রবলেম হলো কোন স্টাডি দেখাতে পারে যায়নি যে বিপি কমালে রিব্লিডিং এর চান্স কমে, যার রিব্লিড হয় তার হয়ে যাচ্ছে। এবং রাইট শিফটে ক্রাফের জন্য তাদের ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ, হাইড্রোকেফাল এগুলো বেশি হয়। নিমোডিপিন ইজ গুড, এটা কিন্তু সেরিব্রাল প্রোটেকশন দেয়, ভেসোস্পাজম কমায়। দিস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার oral very effective. Nicardipine can also act in these cases, but that is IV. That's very effective, but not available. Nimodipine is available. Cautious decrease in BP by 20% initially. Then below systolic pressure of systolic 160 যদি হ্যামোরেজ আমরা ক্লিপিং না করি, মানে আমি 20% কমায় ওয়েট করবো, তবে খুব আস্তে আস্তে অ্যারাউন্ড 160 নিচে আনবো, এর বেশি আনবো না, অ্যারাউন্ড 160 থাকলে খুশি। ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ আদার যে হতে পারে, hypertension associated with increased mortality, but it may be marker for more advanced chronic arterial compromise. এবং এই hypertensive response-টা may be increased physiological response to increase intracranial pressure clot-এর জন্য। Decreased যদি করি ব্লাড প্রেশারে, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আরো বেড়ে যেতে পারে। ইসকেমিক পিনাম্বরা সেটা এক্সিস্ট করতে পারে, কাজে সেটা কিন্তু বেড়ে যেতে পারে যদি প্রেশার কমায়। খুব ইম্পর্টেন্ট, নো এভিডেন্স
that acute lowering of blood pressure reduces risk of hematoma expansion. আর 12 ঘন্টা পরে রিপ্লিট রেয়ার। ন্যাশনাল স্ট্রোক অ্যাসোসিয়েশন আমেরিকা তার রেকমেন্ড করছে ইন্ট্রাসেপ্টাল হ্যামোরেজ যদি সিস্টোলিক প্রেশার 220 উপরে থাকে তাহলে আমি ওটা অ্যাট মোস্ট 10 to 20% কমাবো, অথবা ডায়াস্টোলিক প্রেশার যদি 120 উপরে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক তারা রেকমেন্ড করছে না, সিস্টোলিক প্রেশার যদি 180 উপরে থাকে অথবা মিন আর্টেরিয়াল প্রেশার 130 উপরে থাকে তাহলে তুমি স্লোলি কমায় আনো। কত? মিন আর্টেরিয়াল প্রেশারটা 100 থেকে 130 এর মধ্যে রাখো। এত পেচের কথা কিভাবে বলা যায়? সোজা কথা ভাই, অ্যারাউন্ড 180 রেখে দাও, 160 থেকে 180। আর ডায়াস্টোলিক প্রেশারটা অ্যারাউন্ড 100 এনাফ, এর বেশি কমাতে যেও না, বিপদ আছে। কন্ট্রোল অফ বিপি, আবারও বলছি, not been demonstrated to decrease ongoing or recurrent bleeding. এখন হোয়াট এভার ইসকেমিক স্ট্রোক, 85% ইসকেমিক স্ট্রোক। এক্ষেত্রে বলা হচ্ছে একই জিনিস, যে সিস্টোলিক প্রেশার 220 উপরে থাকলে, ডায়াস্টোলিক প্রেশার 120 উপরে থাকলে আমি প্রেশার কমাতে পারি। নিট বলতেছে না আরো বেশি থাকলে কমটা। কোনটা ইউজ করতে বলছে? লেবেটালল, এনালাপ্রিল, এসমোলল। এনালাপ্রিল স্লোলি কাজ করবে, কিন্তু যদি এনালাপ্রিলার থেকে আইভি সাথে কাজ করে। লেবেটালল খুব ভালো কাজ করে, খুব প্রেফারেবল আইভি, কিন্তু আমরা ডোজটা খুব সাবধানে ইউজ করবো যাতে আমাদের প্রেশার বেশি না কমে। থ্রম্বোলাইটিক থেরাপি আমাদের দেশে কিন্তু এটা শুরু হয়ে গেছে। আমাদের দেশে অলরেডি আমাদের নিলসের কিছু ইয়াং ডাক্তার, স্ট্রোক স্পেশালিস্ট, তারা কিন্তু এই 4 ঘন্টার মধ্যে পেশেন্ট পেলে পড়ে ক্যাথেটার নিয়ে গিয়ে ওই থ্রম্বোটিক ইসকেমিক এলাকায় যেখানে অক্লুডেড হয়েছে থ্রম্বোলাইসিস করে আর্টারি খুলে দিচ্ছে। যে পেশেন্ট পুরো প্যারালাইসিস হয়ে গেছিল, 4 ঘন্টা পরে দেখছে সেই পেশেন্ট কথা কয়, হাত পা নাড়ে। অদ্ভুত ব্যাপার, না দেখলে বিশ্বাস হয় না। আমার দেশে কিন্তু সেই ট্রিটমেন্টটা শুরু হয়েছে। আমরা যেমন অ্যাকিউট এমআইতে প্রাইমারি পিসিএ করি, এরা কিন্তু প্রাইমারি থ্রম্বোলাইসিস ইসকেমিক সিভির জন্য এই দেশে আল্লাহর রহমতে শুরু হয়েছে। উই শুড টেক কেয়ার অফ দিস, উই শুড কন্ট্যাক্ট দ্য ডক্টর রেসপন্সিবল। নিলসে ওরা শুরু করেছে এটা, বাংলাদেশের স্পেশালিস্টে তারা কিন্তু এটা করছে এই 2 জায়গাতে। aortic dissection, TR in intima leads to the separation dissection of wall longitudinally. 50% mortality in first 48 hours. কাজে ট্রিটমেন্ট শুরু করতে হবে আমার ডায়াগনোসিস যদি সাসপিশন হয়। কিভাবে? এক হাতে সিভিয়ার প্রেশার, তার সাথে রোগী বলছে টিয়ারিং চেস্ট পেইন, রেক্টোস্টার্নাল টিয়ারিং চেস্ট পেইন রেডিং টু দ্য ব্যাক। 2 হাতের মধ্যে ডান হাতে প্রেশার একরকম, বাম হাতে একটু কম। এই 2 হাতে যদি থাকে আমি সন্দেহ করবো এটা অ্যাওরটিক ডিসেকশন। আমি সেক্ষেত্রে প্রেশার কিন্তু কমিয়ে আমার সিস্টোলিক প্রেশার 120, 100 থেকে 120 মধ্যে আনতে হবে। কি দিয়ে? বিটা ব্লকার। নাইট্রোপ্রোসাইড তো নাই, অন্তত বিটা ব্লকার, প্রোপানল, লেবেটালল। ট্রাইমেথামফেমও নাই, নাইট্রোপ্রোসাইডও নাই, কিন্তু প্রোপানল, লেবেটালল আছে। আমি এই দুটো দিব। ডেফিনিটিভ ডায়াগনোস করতে হবে বিপি কন্ট্রোল করার পর। অ্যাওরটিক ডিসেকশন 50% mortality in first 48 hours. Remember that. কাজে ক্লিনিক্যাল সাসপিশন থাকলে একটু চেক করতে হবে, করে দেখি আমাকে সন্দেহ করলে আমি এটা শুরু করব। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, হাইপারটেনশনে যদি অ্যাকিউটলি বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাকিউট আমরা দেখি হাইপারটেনশন হার্ট ফেলিওর হয়। কি দেওয়া উচিত? নাইট্রোগ্লিসাইড, নাইট্রোপ্রোসাইড, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল আমরা শুরু করে দিব। এবং এখানে কিন্তু মরফিন ইজ এ ভেরি ভেরি গুড ড্রাগ। এবং লাংসের কনজেশনের জন্য আমাকে ফ্রুসিমাইড ইউজ করতেই হবে। অ্যাকিউট এলভিএফ, ফ্রুসিমাইড 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম দাও না ভাই, প্রেশারটা কমুক। তোমার ইলেকট্রিক্যাল ইমব্যালেন্সে খারাপ হতে থেকে দেরি হবে। আগে লাংসটাকে তুমি অক্সিজেন নিতে দাও, রোগী নাহলে মারা যাবে। প্রেশারটা কমাও। কি দিয়ে? সাবলিঙ্গাল নাইট্রেট দাও। আইভি নাইট্রেট শুরু করতে শুরু করি আমরা। একটা তার যদি এমআই না থাকে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমি অ্যামলোটিপিন শুরু করে দিই, বিটা ব্লকার আমি দিতে পারি। কাজেই করা সম্ভব, আমি করব। প্রেশার কত কমাবো? এখানে ওই যে বলা হচ্ছে যেটা, যে
আমি কিন্তু কমাতে গেলে বেশি কমিয়ে ফেলবো না, ওই যে 20% যে কমাতে বলা হয়েছে ওটা খেয়াল রাখা উচিত আমার। প্রি এক্লাম্পসিয়া আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রি এক্লাম্পসিয়া মাইল 140-90 উপরে, তার সাথে প্রোটিনুরিয়া। সিভিয়ার 160-110, তার সাথে প্রোটিনুরিয়া বেশি। সাইন সিমটম আছে। স্ট্যান্ডার্ড থেরাপি হলো হাইড্রোলাজি। এক্ষেত্রে কিন্তু নিফিডিপিন আমরা ইউজ করতে পারি, লেবেটালোল ইউজ করতে পারি, ডাইজক্সাইড ইউজ করতে পারি, মিথাইল ডোপা ইউজ করতে পারি। নাইট্রোক্লোসাইড বলা হচ্ছে ফিটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি হবে, সহজ ইউজ করো না। আর অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট। আর কিছু না হলে ডেলিভারি বাই সিজার or vaginal delivery, whatever way you take out the baby, eclampsia will be gone. Concept of hypertensive urgency. কেমন? Potentially dangerous BP elevation without acute, life-threatening, ongoing and organ damage. কেমন? Retinal change without encephalopathy or acute visual symptom. High blood pressure with non-speak symptom. একটু headache হয়, dizziness হয়, weakness হয়, বাট রোগী কিন্তু কনফিউজ না, ডিসওরিয়েন্টেড না, নিউরোলজিক্যাল ডেফিসিট নেই, কিছু নেই। অথবা আমি পেলাম ভেরি হাই বিপি, কোনো সিমটম নাই। সেটা কেমন কথা? আমি দেখেছি পেশেন্ট 260/160 and very interesting, a young lady who was married for 9 months. Very pathetic history. She refused to take any antihypertensive because whenever the pressure is reduced, she had symptoms. তার ডায়াস্টোলিক 120-এর নিচে গেলেই সে পাগলের মতো আচরণ করে, কোনো ওষুধ খেতে চায় না। তার 160 ডায়াস্টোলিক, I can never forget that lady. 160 diastolic, how is that possible? I don't know. I don't have any explanation. We have seen patient in the cath lab where we have seen the intra-arterial pressure we can measure. Acute stress, patient pressure can increase up to 300, 160 diastolic. We have seen those patients. And we use the IV nitrate rapidly, the pressure is reduced. For a few seconds to minutes, gradually, very rapidly that fall down. That patient was ultimately found out to be severely kidney failure, and she died, if I know accurately, within 1.5 years of diagnosis. Hypertensive urgency, severe elevation of blood pressure, diastolic blood pressure more than 150, but no progressive end organ disease. 1984-এ প্রথম বলা হলো যে বিপিটা 24 ঘন্টায় কম। 1980 বলা হলো বি কেয়ারফুল, আর্জেন্ট থেরাপি সহজে লাগে না। 1993-তে বলা হচ্ছে যে আরো গ্র্যাজুয়াল করো, তুমি 48 ঘন্টায় গিয়ে কম। রিস্ক অফ র্যাপিড রিডাকশন কি? সেরিব্রাল অ্যান্ড মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। কাজে এদের ক্ষেত্রে আমি প্রেশার পেয়েছি 220, 140, রুগীকে অনেকগুলো ওষুধ একসাথে দেওয়ার দরকার নেই। আমি তাকে হয়তো অ্যামলোডিপিন অ্যাটেনাল কম্বিনেশন একটা দিলাম, আর একটা ডায়ুরেটিক আর কম্বিনেশন একটা দিলাম, দিয়ে ডোজ দিয়ে বললাম ঠিক আছে এটা শুট করে দেখি কি হয়। 4-5 দিন পরে আসলো, তখনও দেখছি আমি তার প্রেশার এখন 160, 100। আমি এখন আস্তে আস্তে ডোজটা বাড়াবো। র্যাপিড রিডাকশন করতে যাবেন না, রোগীর ক্ষতি হয়। এখন এই পেশেন্টগুলো একটা কথা বলা হচ্ছে, একটা করেছে যে অফিস ভিজিট বা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ভিজিট, 60,000 পেশেন্ট প্রায়। মিন সিস্টেমের প্রেশার ছিল 182, মিন ডায়াস্টোলিক ছিল 96, মানে এটা কিন্তু রেট্রোস্পেক্টিভ স্টাডি। কি দেখেছিল তারা? তাদের কনক্লুশন হলো hypertensive emergency is urgency is common, but the rate of MACE, major adverse cardiac event, in asymptomatic patient is very low. Visits to the emergency department were associated with more hospitalization, but not in good outcome. মানে এত প্রেশার দেখলে সিমটম যদি না থাকে, পাগল হওয়ার দরকার নাই। আমি জাস্ট একটা অ্যামলোডিপিন বিটা ব্লকার কম্বিনেশন শুরু করে চুপ করে বসে থাকি, ডাক্তারের কাছে যাই আমি পরে, কোনো অসুবিধা নেই। খারাপ কথা কি? Most patients still had uncontrolled hypertension 6 months later. এটাই খারাপ কথা। এদের প্রেশারের ক্ষেত্রে আমরা কন্ট্রোল করি না ঠিক মতো। এই জন্যই বলা হচ্ছে যে এদের পেশেন্টের লং টার্ম ফলো আপটা খুব জরুরি, খুব জরুরি। আমরা এটা ফলো আপ করতে হবে।
এবং গ্র্যাজুয়ালি যদি না করি তার এন্ড নোট টেম্পারেচার চলতেই থাকবে, রুগী খারাপ হতেই থাকবে। তাহলে সামারিতে চলে আসি আমরা। A diagnosis of hypertension emergency requires urgent transfer to an emergency department. Several antihypertensive agents are available, but choice will depend upon which end organ damage is present. The most efficient way to prevent further episode of hypertensive emergency in each patient is to ensure that the patient has close follow-up on discharge with the primary care provider. কেন এটা বলছি? এই সিভিয়ার হাইপারটেনশন পেশেন্ট অনেকেই করে কি, ওষুধ খায়, প্রেশার একটু কমলো বলে ভালো আছে, ওষুধ বন্ধ করে দেয়, তখন তার একটা এপিসোড হয়। অথবা সে ওষুধ খাচ্ছে মাপে টাপে না, এখন পেন, কোমরে ব্যথা হয়েছে, হাঁটুতে ব্যথা হয়েছে, খাওয়া শুরু করলো পেন কিলার, তার অ্যাকিউটলি সাডেনলি প্রেশার বেড়ে গিয়ে হাইপারটেনশন ইমার্জেন্সি তৈরি হয়। আমরা যদি এদেরকে ফলো আপের ব্যবস্থা ঠিক মতো না করি, প্রাইমারি কেয়ার প্রোভাইডাররা, স্পেশালিস্ট না, প্রাইমারি কেয়ার প্রোভাইডাররা, তাহলে কিন্তু রুগীর ক্ষতি হবে। অনেকক্ষণ কথা বললাম, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কিছু কোশ্চেন ছিল, আমরা এই কিছু কোশ্চেন নিয়ে স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে, আর ফেসবুকে স্যার কিছু কোশ্চেন আসছে। একটা কোশ্চেন স্যার এখানে আসছে যে স্যার, হোয়াট উইল বি দ্য স্ট্র্যাটেজি অফ এ পেশেন্ট উইথ অ্যাকিউট এমআই with low hemoglobin like 6 to 8 gram per DL, either single antiplatelet or stop all antiplatelet? No. Remember that hemoglobin and platelet, two separate things. One carries oxygen and another is important for your normal vascular hemostasis. In case of MI, there is occlusive thrombus. You have to open up the artery. To open up the artery, you need anticoagulants and fibrinolytics and antiplatelets. You give the full dose. But what about hemoglobin? You have to raise them. If necessary, you have to arrange Paxil transfusion. In that case, I have seen patients with 6 gram hemoglobin having acute MI, 4 gram hemoglobin acute MI. These are bad patients, and we have to be careful about using thrombolytic in this patient. Why? We do not know why that patient had such low hemoglobin. Is it due to bleeding, chronic bleeding from somewhere? If I am using fibrinolytic, the patient may have severe bleeding. You have to be careful about that. Yes, sir. Thank you, sir. Common sense আর কি, common sense use করতে হবে। তার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাকিউট এমআই পেশেন্টদেরকে আমরা মরফিন দেওয়ার পরও যদি পেইন না কমে, তাহলে কতক্ষণ পরে আবার এটা রিপিট করা যাবে? 5 মিনিট পর, 5 মিনিট পর, কোনো অসুবিধা নেই। আমি একটা কথা বলি, আমি একটা আনঅর্থোডক্স কথা বলবো, এটা বইয়ের কথা না। আমি এই উপজেলায় যারা কাজ করে জিজ্ঞেস করলাম যে ভাই তোমার এখানে নার্কোটিক অ্যানালজেসিক কি আছে? কিছু নাই। কোনটা আছে? একটা পেন কিলার আছে না, দাঁড়াও, কোনটা যেন আছে নার্কোটিক অ্যানালজেসিক? নেলবাম আছে। আমি বললাম তাহলে কিন্তু নেলবাম কিন্তু আমরা ইউজ করতে পারি। আমার উদ্দেশ্য কিন্তু এখানে আর কিছু না, মরফিনের যে এডেড বেনিফিট পাবো না, আমার পেইন রিলিফ করা দরকার। পেইন রিলিফ হলে অ্যাংজাইটিটা কমে, তাহলে সিম্পথেটিক স্টিমুলেশন কমে, হার্ট রেটটা কমে, কার্ডিয়াক লোডটা কমে। কাজেই সেটার জন্য আমি কিন্তু ওই যে নেলবামটা হয়তো বা ইউজ করতে পারি, কিন্তু এটা আমি আবার বলছি, এটা কিন্তু বইয়ের কথা না, এটা আমার কথা, খুব আনঅর্থোডক্স কথা। নেই মামার থেকে কানা মামা ভালো, তবে কানা মামা ইউজ করার আগে সতর্ক হওয়া উচিত যে এটা আবার ক্ষতি করে কিনা। তার আরেকটা কোশ্চেন ছিল, গোল্ড স্ট্যান্ডার্ড টাইম পাস, মানে গোল্ড স্ট্যান্ডার্ড টাইম যদি স্যার পার হয়ে যায় এবং পেশেন্ট যদি এসটিএমআই হয়, তাহলে কি মানে স্ট্রেপ্টোকাইনেজের রোল আছে কি? গোল্ড স্ট্যান্ডার্ড টাইম হলো জানো, প্রথম 3 ঘন্টা। 1 ঘন্টা বলতে সবচেয়ে ভালো, 3 ঘন্টা পর্যন্ত ভেরি ইফেক্টিভ। তারপরে কিন্তু এটা কিন্তু ড্রামাটিক্যালি কমতে থাকে। এই যে 70% বলছে এফিকাসি, এটা কিন্তু 3 ঘন্টার মধ্যে। তারপরে নাই মামা থেকে কালা মামা ভালো পর্যন্ত 12 ঘন্টা পর্যন্ত দেওয়া যাবে। 12 ঘন্টা পরে স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া যাবে না। 12 ঘন্টা পরে পেশেন্ট আনস্টেবল থাকলে আমার পিসিআই ছাড়া কোনো উপায় নাই। কিন্তু ওই ফাইব্রিনোলাইসিস করতে গেলে, আইভি ফাইব্রিনোলাইসিস করতে গেলে আমাকে ওই সময়ের মধ্যে দিতে হবে, নইলে হবে না। আচ্ছা, আমরা এসিতে কোন পেশেন্ট মানে যদি হাইপোক্সিক না হয়, সেক্ষেত্রে অক্সিজেন থেরাপির কোনো রোল আছে? যেহেতু আমরা জানি যে hyperoxemia cause vasoconstriction, then their probability. Exactly. আগে কিন্তু আমরা বলতাম, আমাদের শিক্ষায় ছিল অক্সিজেন দাও। আজকাল বলি ভাই দিও না, আগে দেখো স্পাইরোমেট্রিটা 90% এর
যদি নিচে যায়, অ্যাটলিস্ট 90% পর্যন্ত যদি থাকে তুমি অক্সিজেন না দিলে হবে, 90% বা তার নিচে গেলে অবশ্যই অক্সিজেন দিতে হবে, কারণ না হলে অক্সিজেন টক্সিসিটি হবে। ফ্রি রেডিক্যাল ওখানে তো অলরেডি ইনজুরি আছে, অক্সিজেন যদি বেশি দেয় তাহলে অক্সিডেটিভ ফ্রি রেডিক্যাল বেশি তৈরি হয়ে ইনজুরিটা বাড়াবে, এই জন্যই না করা হয়। এটা কিন্তু খুব রিসেন্ট, ধরো গত 5-10 বছর 5-7 বছর ধরে আমরা বলছি যে অক্সিজেনটা কম। আগে কিন্তু বলতাম অক্সিজেন দাও দাও দাও, বেশি করে দাও। তার একটা পেশেন্ট যদি স্যার ওল্ড যে একটা পেশেন্ট 75 ইয়ার্স এর বেশি এবং তাদের ক্রিয়েটিনিন রেঞ্জ আছে স্টেজ 4 সিকিডি টাইপের, তো সেক্ষেত্রে তার এই স্টেপটোকাইনেজের ডোজটা কিরকম? 75 ইয়ার্স এন্ড অ্যাবাভ স্টেপটোকাইনেজ নিষিদ্ধ, দেওয়া যাবে না। এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন, ওয়ান অফ দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, 2 নম্বর হলো এইসব ক্ষেত্রে প্রেফারেবল আমি যে বললাম যে তুমি লো মলিকুলার হেপারিনটা দাও, তবে এক্ষেত্রে লো মলিকুলার হেপারিনটা একদম ফুল ডোজে না দিয়ে বোধহয় একটু কম দেওয়া ভালো। মানে এটাও অনেক জিনিসই আছে, স্টাডি করতে গেলে তো প্রত্যেকটা স্টাডিতে কতগুলো ক্রাইটেরিয়া সেট করে নেয়, তারা তো সব পেশেন্টকে নিয়ে করেন না স্টাডি, তাতে সেট ক্রাইটেরিয়া আছে, এই পেশেন্টগুলো করে। কিন্তু এই যে সেট ক্রাইটেরিয়া বাইরে যে পেশেন্টগুলো, সেগুলো নিয়ে কি করবো আমরা? আমি বলি ভাই তখন কমন সেন্সটা ইউজ করো, কমন সেন্স ইউজ করে কাজ করো। আমি যার সিকেটি আছে তাকে তো আমার হেপারিন ডোজ কমাতেই হবে, তাদের ক্ষেত্রে কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিনটা প্রেফারেবল। মুশকিল আনফ্র্যাকশনেটেড হেপারিনটা ইউজ করা একটা মেসি। আমি এপিটিটি কি করে করব, আমি এসিটি কি করে করবো, ওইটা তো আমি করতে পারি না, গ্রামেগঞ্জে করা সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? তাকে আমাকে লো মলিকুলার হেপারিন ইউজ করতে হবে, যেটা এগুলো কিছু চেক করতে হয় না। সেক্ষেত্রে কি করবো? ডোজটা হাফ করে দিব, সে আইভি বলো সাবকিউটানিয়াস বলো, সব ডোজ হাফ করে দিব যদি সিকেডি হয়। থ্যাংক ইউ স্যার। তার আরেকটা কোশ্চেন সবাই অনেকেই কোশ্চেন করতে, স্যার নন এসটিএমআই বা নন এসটি অ্যাকিউট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে লো মলিকুলার হেপারিনের কোনো রোল আছে কি? আমি কিন্তু দেখিয়েছি নন এসটি এলিভেটেড অ্যাসপিরিন এবং একটা গ্রাফ ছিল, কিন্তু সেই গ্রাফে তুমি খেয়াল করেছো কিনা, অ্যাসপিরিন প্লাস লো মলিকুলার হেপারিন অথবা হেপারিন দুটা কিন্তু অনেক বেনিফিট। দে ফেভার দ্যাট দে লোয়ার ডেথ রেট, দে লোয়ার এমআই এক্সটেনশন, দে লোয়ার এমআই কনভার্সন ইনটু এসটি এলিভেটেড এমআই। এবং লো মলিকুলার হেপারিনগুলোর মধ্যে এনক্সাপারিন ইজ দ্য মোস্ট সাকসেসফুল ওয়ান। টিমি স্টাডিতে সেগুলো প্রমাণ করে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। তার আরেকটা কোশ্চেন অনেকে a patient of STMI comes after few days or weeks or months to get in medical management. He has no exertional chest pain. When will you consider CAG for this patient? যদি পেশেন্টের এলভি ডিসফাংশন থাকে তাহলে কিন্তু আমি প্রথমে করব। যদি এলভি ডিসফাংশন না থাকে, ইনজেকশন ফ্যাকশন ভালোই থাকে, তাহলে কিন্তু আমি একটা ইটিটি করতে চাইব। ইটিটি করে দেখে তারপর করা, মানে আইডিয়ালি কিন্তু তাই করা উচিত। কিন্তু তার এসটি এলিভেটেড এমআই হয়েছিল অনেক আগে, যেহেতু এখন তো স্টেবল, সেই জন্য এই কথা। কিন্তু যার অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই হয়েছে, ফাইব্রোলাইসিস করেছি অথবা সাকসেসফুল হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু ওই যে ক্লাস 1 ইন্ডিকেশন করা হয়েছে, ক্যাথলিবে পাঠাতে বলা হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা আছে, সেটা হচ্ছে একটা পেশেন্ট স্টেপটোকাইনেজ পেয়ে রেফার হয়েছে এবং টারশিয়ারি সেন্টারে ক্লিনিক্যালি আর বায়োকেমিক্যালি আমরা দেখলাম যেটা থ্রম্বোলাইসিস হবে, পিসিআই করা যাচ্ছে না, এবং টেনেক্টিভ প্লেজ কি দেওয়া যাবে কিনা যদি পেশেন্ট স্টেপ মানে অ্যাফোর্ড করতে পারে? মানে স্যার স্টেপটোকাইনেজ একবার দেওয়া সত্ত্বেও, স্টেপটোকাইনেজ একবার দেওয়ার পরে 6 মাসের মধ্যে দেওয়া উচিতই না। 6 মাসের পরে হয়তো বা দেওয়া যেতে পারে, কিন্তু বলা হয় যে অ্যান্টি বডি তৈরি হয়ে থাকে, ইফেক্টিভ হবে কে জানে। টেনেক্টিভ প্লেজ যতবার ইচ্ছা ইউজ করা যায়, কোনো প্রবলেম নেই। এবং সুবিধা হলে ছোট্ট একটা ইঞ্জেকশন 15 সেকেন্ড চট করে দিয়ে দিলাম, একটা ইঞ্জেকশন। এবং এটা অ্যাম্বুলেন্সে দেওয়া সম্ভব, গ্রামেগঞ্জে দেওয়া সম্ভব। আমি তো সেই স্বপ্ন দেখি যেদিন আমার দেশে সরকারিভাবে এটা অ্যাভেলেবল হবে সর্বত্র, আর কোম্পানিগুলোর দাম কমিয়ে আমাদের মানুষের অ্যাফোর্ডেবিলিটির কাছে আসবে। সরকার যদি দেয় তাহলে বেঁচে গেলাম ইনশাআল্লাহ। স্যার তার আরেকটা কোশ্চেন ছিল যে মানে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ হার্ট ব্লক ইন অ্যাকিউট? শুড উই থ্রম্বোলাইজ দ্য পেশেন্ট? হ্যাঁ, ডেফিনেটলি। আমার হার্ট ব্লকের জন্য কি করতে হবে? আমার তো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কিছুই না, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আমি অ্যাট্রোপিন দিয়ে দেখবো, যদি তাতে কাজ না হয় আমাকে টিপিএম করতে হবে। কিন্তু থ্রম্বোলাইসিস মাস্ট। আমি থ্রম্বোলাইসিস আগে বা পরে করি। আজকাল আমরা এত ওস্তাদ হয়েছি, তুমি থ্রম্বোলাইসিস দিচ্ছ তার মধ্যে আমার টিপিএম করলে এমন কিছু ব্লিডিং হবে না, ওইটুকু এক্সপার্টাইজ আমাদের আছে। আমাদের ছাত্ররা এত চমৎকার কাজ করে, অবাক করা ব্যাপার ছাত্ররা।
জি স্যার, তার একটা কোশ্চেন, মানে এটা একটু জুনিয়র লেভেল থেকে তার একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে মানে এই ইন্টার্ন অবস্থায় বা অন্য অবস্থায় যে ইনফিরিয়র এমআই এর সাথে অনেক সময় সিভিয়ার গ্যাস্ট্রিক পেইনটা তার টেকনিকটা আলাদা করাটা অনেকের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এই ক্ষেত্রে তার সহজ কোনো বুদ্ধি আছে কিনা, বা মানে জুনিয়র লেভেলে যারা ওরা কোশ্চেনটা করছে। আমি একটা ডাটা দেখিয়েছিলাম, এই চেস্ট পেইন বা এই যে এইগুলা নিয়ে আসে, সেক্ষেত্রে এত কিছুর পরে 2 to 10% ক্ষেত্রে অ্যাকিউট করোনারি সিনড্রোম মিস করে যায় উন্নত দেশে। কাজেই তোমার আমারও মিস হবে। তবে আমি যেটা বলি, একটা মাঝবয়সী লোক বা একজন হাইপারটেনসিভ বা একজন ডায়াবেটিক বা একজন হেভি স্মোকার রিস্ক ফ্যাক্টর আছে, তার যদি এরকম কোনো ইয়ে হয়, আমি বলি ভাই একটা ইসিজি করতে দোষটা কি? যাও না ইমার্জেন্সি, যাও না, কে বলো একটা ইসিজি করো আর একটা তুমি একটা ওমেপ্রাজোল উপরে কিছু একটা ইনজেকশন দাও, তোমার দুই কাজই তো হলো। হোম ম্যানেজমেন্ট না দিয়ে আমরা মানে সিভিয়ার গ্যাস্ট্রিক, এটা হোম মেডিসিন প্লিজ দিও না। আই হ্যাভ সিন সো মেনি ডক্টর লিখেতে এটা বেশি প্রবলেম, কারণ ঘরটা মুরগি ডাল বরাবর, ছেলে বা মেয়ে বলছে বাবা চলো, মা চলো একটু ইয়েতে যাই, ও যাবে না, এই তুই আমার এটা সিট দে, তুই আমার এইটা দে, ওগুলো খেতে থাকে। সকালে গিয়ে যখন শ্বাসকষ্ট হয়, পারে না, তখন নিয়ে যায়, দেখা যায় অলরেডি এমআই হয়ে গেছে, অথবা একদিন পরে আসে তখন অলরেডি ফেলিওর হচ্ছে। কি দুঃখ লাগে। জি স্যার, তার আরেকটা কোশ্চেন ছিল, সেটা লার্জ ইনফ্রাক্টিভ স্ট্রোক মোর দ্যান 25% হেমিস্ফিয়ার ইনভলভ উইথ এমআই, স্যার এই ক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট এবং অ্যানাক্সাপ্রিনটা আমরা কিভাবে ইউজ করব? একই জিনিস কিন্তু একই, অ্যান্টিপ্লেটলেট অ্যানাক্সাপ্রিন লার্জ এমআই ছোট এমআই সাথে সম্পর্ক নেই। আমার ডোজ কিন্তু ফিক্স করে দেওয়া আছে, লোডিং ডোজ 300 মিলিগ্রাম 300 মিলিগ্রাম সাথে। হ্যাঁ, যদি স্ট্রোক থাকে সাথে, স্ট্রোক হলে ইউ আর ইন ট্রাবল। যদি ইসকেমিক স্ট্রোক হয় আমরা কিন্তু থ্রম্বোলাইসিস করতেই পারি না, কিন্তু যদি এখন তো আমি বলেছি এমআই এবং স্ট্রোক যদি একসাথে হয়, তার কিন্তু স্ট্রোকের জন্য গিয়ে কিন্তু ওই যে লিন্সি কিন্তু শুরু হয়েছে, প্রাইভেট হসপিটাল বাংলাদেশে স্পেশালাইজড করছে। তো এই জিনিসটা যদি করা যায় ভালো। অন্যদের ক্ষেত্রে কি করব, আমি কিন্তু এখানে অ্যান্টিপ্লেটলেট দিতেও একটু সাবধানে দিব। যদি বড় স্ট্রোক হয়, তার হেমোরেজিক ট্রান্সফরমেশনের চান্স বেশি, আমি অ্যান্টিপ্লেটলেট সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট দিব, এবং আমি কিন্তু অ্যান্টিকোগুলেন্টটা দিব। অ্যান্টিকোগুলেন্ট কোনটা দিব? ক্লেক্সেন্টটা দিব, একটু লোয়ার ডোজে হলেও দিব। এবং পরে রুগী যদি ছোট স্ট্রোক হয়, তাহলে আমি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট উইথ লো মলিকুলার হেপারিন দিব, অ্যানাক্সাপ্রিন দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্রম্বোলাইসিস করা যাবে না। জি স্যার, আর হেমোরেজিক স্ট্রোক যদি হয়, ইউ আর ইন ট্রিপল ট্রাবল। কেন ট্রিপল বলতেছি? নাইট্রেট দিলে পরে ইন্ট্রাক্রানিয়াল প্রেশার বাড়তেছে, হেমোরেজিক স্ট্রোক। তুমি যদি এখন প্রেশার বেশি কমাও, তাহলে আবার ওখানে ইসকেমিক পিনাম্বরাটা আরো বেড়ে যাচ্ছে, তুমি কোনো থ্রম্বোলাইসিস দিতে পারছো না, অ্যান্টিপ্লেটলেট দিতে পারছো না। আমাদের হাত কি আছে? অল্প অল্প করে তোমার অল্প একটু বিটা ব্লকার, অল্প একটু এসি ইনহিবিটর আর স্ট্যাটিক, আর কিছু নাই। এই জায়গাটা আমরা সবাই এখন খুব অসহায়। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। আসলে আরো অনেকগুলো কোশ্চেন ছিল, কিন্তু স্যার আসলে আপনি স্যার অনেকক্ষণ ক্লাস নিচ্ছেন, হয়তো ক্লান্ত। এখানে আমাদের অনেকে স্যার এর মধ্যেও কোশ্চেন করতেছে আমাদের ইয়াতে। স্যার এই আমরা যদি মানে কেউ যদি ওপেন কোশ্চেন করতে চান, তাহলে স্যারকে আমার মনে হয় এখানে করতে পারেন। অনেকে স্যার আমাদের সাথে যুক্ত আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার যে যখন স্যার আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি স্যার ওয়ার্ডে ম্যানেজ করবো স্যার, তখন যে আপনি সেটা মানে যেটা বললেন স্যার নাইট্রিকোসাইডে মানে টাইম একটা প্রেডিকশন স্যার আছে স্যার। তো স্যার মোস্টলি ওয়াইড যেটা আমরা ইউজ করি স্যার ল্যাবেটোরল বা জিটিএন। তো স্যার এগুলোর কথা ভুলে যাও, নাইট্রোসাইড কিন্তু আমাদের খুব বেশি अवेलेबल না। আমি কিন্তু এটা পাচ্ছি না। মানে স্যার ল্যাবেটোরল এবং জিটিএন এর কোনো টাইম স্যার ফ্রেম আছে কিনা স্যার, যে এতটুকু দিলে স্যার আমার এতটুকু প্রেশার কমবে বা এত% 5 মিনিটের মধ্যে কাজ করে, 5 মিনিটের মধ্যে কাজ করে। ইউ স্টার্ট গিভিং ট্রিটমেন্ট, এবং তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে ব্লাড প্রেশার দেখো কতটুকু কমেছে, দেখে তুমি টাইট্রেট করো ডোজটা। এটা খুব সুবিধা এই জন্যই যে আমি দিয়ে বেড সাইডে আমি ইভালুয়েট করতে পারছি আমার ডোজটা ইফেক্টিভ কিনা। যখন দেখলাম একটা লেভেল এসে পৌঁছেছে, আমি ডোজটা ওই লেভেলে স্ট্যাটিক রেখে দিলাম, বা আমি দরকার পড়লে একটুখানি কমালাম। এবং এটা কিন্তু খুব ডোজ রিলেটেড। তুমি ডোজ কমালে প্রেশার একটু বাড়বে, ডোজ বাড়ালে প্রেশার একটু কমবে। এটা খুব সুবিধা। আমি এই দুটো ওষুধের ভক্ত। জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার যে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আর স্যার হাইপারটেনসিভ ক্রাইসিস স্যার, দুইটা স্যার ডিফারেন্সিয়েশন নাকি? ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হলো আগের দিনেরটা। জি স্যার। এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে, এই জন্য ম্যালিগন্যান্ট হাইপারটেনশন।
কেন ম্যালিগন্যান্ট বলা হচ্ছে? কারণ এটা মর্টালিটি রেট বা বডি আমার ক্ষতির চান্স খুব বেশি। ইটস এ ডেসক্রিপটিভ টার্ম। বর্তমানে যে টার্মগুলো আছে সেটা হলো অনেক অবজেক্টিভ ওয়েতে করা। হাইপারটেনসি ইমার্জেন্সি, যখন আমার ব্লাড প্রেশারটা উইদিন আওয়ার্স কমাতে হবে একটা লেভেল পর্যন্ত। হাইপারটেনসি আর্জেন্সি, যেটা আমার প্রেশারটা উইদিন ফিউ ডেজ কমাতে হবে একটা নির্দিষ্ট লেভেল। কাজে এই টার্মগুলো বেটার। আর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আমাকে ওইটা রোগীর ক্লিনিক্যাল আউটকামের উপর নির্ভর করে যে এটা খুব খারাপ, এটা ক্ষতি করবে, প্রোটিন নিরাপ হচ্ছে, ব্রেন হেমোরেজ হচ্ছে, এইদিকে হয়তো লাং কি হচ্ছে, মাল্টিপল অর্গান ড্যামেজ হচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা মনে আর বেশি কোশ্চেন না নিই। স্যার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোভিড পেশেন্টের ক্ষেত্রে যদি স্যাচুরেশন কম হয় তাহলে স্যার মরফিন দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সতর্কতার প্রয়োজন আছে কি? খুবই সতর্কতার প্রয়োজন আছে। কারণ হলো যে এখানে মরফিন ওই যে এমআই হয়ে গেলে পরে জি স্যার তুমি তার চেস্ট পেইনটা কম, মরফিনে কিন্তু রেসপিরেটরি ডিপ্রেশন করে, কোভিডে কিন্তু রেসপিরেটরি ডিপ্রেশন করে না। কোভিডে যেটা হয় অক্সিজেনেশন হচ্ছে না। কেন হচ্ছে না? তোমার লাংসের মধ্যে তোমার কোয়াগুলেশন হয়, পালমোনারি ক্যাপিলারিগুলো ব্লকড হয়ে আছে, তাই না? কোভিড নিউমোনিয়া আমরা জেনেছি এটা মেইনলি হলো কোয়াগুলোপ্যাথির একটা জিনিস, ছোট ছোট থ্রম্বাস তৈরি হয়ে সব ব্লক হয়ে আছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি না। কাজে মরফিন ইউজ করতে পারছি, ওরকম কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো কার্ডিয়াক ওষুধের কোনো নিষেধাজ্ঞা নেই। থ্যাংক ইউ স্যার আজকে চমৎকার এই ক্লাসের জন্য। আর স্যার আমরা আশা করবো যে স্যার কার্ডিয়াক ইমার্জেন্সির উপর আরো যে টপিকগুলো আছে সেগুলোর উপর ইনশাআল্লাহ আপনার অনুযায়ী ক্লাস নেবেন। আর সবার জন্য আমরা একটা সুখবর দিই, স্যার আমাদের সাথে আমরা একটা ইসিজি ওয়ার্কশপ করবো সামনে, এবং স্যার সেখানে আমাদের জন্য স্যারের সময় অনুযায়ী কিছু ক্লাস নেবেন ইনশাআল্লাহ। এই খুব জলদি না, স্যার আমার জান বেরিয়ে যায় একটা তৈরি করতে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর সবার পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।